ছুটছে, ছুটছে বহু চেনা পথ পেরিয়ে, রক্তাক্ত হাত, পা। পেছনে কিছু জান্তব আক্রোশ ভরা মনুষ্য। এরা হুবহু মানব প্রাণীর রূপ ধরে থাকলেও এদের মধ্যে মানবিকতা নেই। নগ্ন পায়ে ছুটতে ছুটতে হোঁচট খেল পাথুরে ভরা কণ্টকাকীর্ণ ভেজা রাস্তায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মুখ থুবড়ে পড়ল। পেছনে থেকে ধেয়ে আসা বিপদের দিকে তাকিয়ে পুনরায় সামনে তাকাতেই দেখে বাবা মা হাত বাড়িয়ে কাছে ডাকছে। ঘুমের মাঝেই চিৎকার দিয়ে উঠল, আম্মি যান, বাবা যান। আনাফি মুশকিলা। হাঁপাতে থাকে। পাশ ফিরে দেখে সে নিজের কামরাতেই আছে, নিছক একটা দুঃস্বপ্ন। বাহিরে সত্যি বজ্রনাদ। ষড়ঋতুর মধ্যে এখন সবচেয়ে অপ্রিয় হচ্ছে বর্ষা। থেমে থেমে অশনি সংকেত, বজ্রধ্বনি। কেঁপে কেঁপে উঠছে বুকের মাঝে আগলে রাখা ছোট্ট ছানা। এই রুমটার আশপাশটা নির্জন। বাড়ির সবচেয়ে কর্নারের রুম। এই বাড়িতে গেস্ট আসলে এই রুমে থাকে। ঘুম জর্জরিত চোখ দুটো খোলা থাকার কঠোর প্রতিজ্ঞা করেও ব্যর্থ। থাই গ্লাসের একটা লক নষ্ট। খুব জোরে শিলাবৃষ্টি হচ্ছে। শিলগুলো আঘাত করছে গ্লাসে। মনে হচ্ছে ভেঙে তোড়পাড় করে, নিঃশেষ করেই ছাড়বে আজকের প্রকৃতিকে। নিজের রাজকার্য শেষ করে তবেই বিদায় নিবে এই অবিনাশী বর্ষণমুখর রাত্রি। কি জানি বর্ষা হয়তো এসেছে তার প্রিয় কিছু খুঁজে নিতে, যা হারিয়েছে বহুকাল আগে। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতেই সেই আর্তনাদ। মেয়েটা ঘুমিয়ে আছে গুটিসুটি হয়ে মায়ের বুকে। গলা শুকিয়ে গিয়েছে। পাশে ফিরে দেখল বোতলে পানি নেই। এই বজ্রপাতের সময় মেয়েকে একা ছেড়ে যেতে মন মানল না। পানি না খেয়েই চুপটি মেরে শুয়ে আছে। মনে পড়ে গেল পুরনো স্মৃতি। এই তো বছর 6 আগের কথা, পরিবারের আপনজনদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কতটা আন্তরিক আর স্মৃতি জড়িত এটা অন্যরা বুঝবে না। এই বর্ষার রাতে মা বাবার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকা, টিনের চালে ধূপধাপ বৃষ্টি। বাড়ির পাশে আম গাছটা থেকে আম পড়েছে ধূপ করে। টিনের টুংটাং শব্দে বাবাকে জাগিয়ে বাবা মেয়ে মিলে আম কুড়িয়ে আনা। ভিজে ঝপঝপ হয়ে বাড়ি ফেরা পরবর্তীতে মায়ের বকুনি। সেই সব হারিয়ে গিয়েছে। বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। বৃষ্টি অনেকটা থেমেছে। মেয়ের শরীরে আলতো করে বালিশ চাপা দিয়ে উঠে দিয়া। বাবা মায়ের একমাত্র মেয়ে দিয়া। ইরানি মায়ের চেহারার সবটুকু সৌন্দর্য ফুটে উঠেছে দিয়ার চেহারাতে। বাবা বলতেন আমার মেয়ে ঘরের প্রদীপ। তাই সাধ করে মেয়ের নাম রেখেছিল ফারহানা মেহতাব দিয়া। বাবার দিয়া এখন অন্য কারো ঘরের দিয়া জ্বালাতে নিজের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে। খাট থেকে আলতো পায়ে নেমে শাড়ির আঁচলটা গুছিয়ে নিল। দরজার নব ঘুরিয়ে ডাইনিং টেবিলের জার থেকে পানি ঢেলে এক নিমেষে পান করল। সামনে থাকা মাস্টার বেডরুমটাতে আলো জ্বলছে। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো। পুনরায় নিজের শোবার ঘরে গিয়ে ছোট্ট ছানাটার পাশে শুয়ে পড়ল। এই বাড়িতে একমাত্র প্রাণ এই ছানাটা। মেয়ের মুখের দিকে তাকিয়ে কয়েকটা চুমু দিয়ে নিজেই ঘুমের সাগরে তল হারালো। পানির এক একটি ফোঁটা তীরের মতো বিঁধছে শরীরে। কানে বাজে সেই শপথ বাক্য, সেই মন্ত্র, বলো বীর, বলো উন্নত মম শির। শাওয়ারের দিকে তাকাতেই সরাসরি চোখে পানি লাগছে। এ যেন এক কঠিন সংগ্রাম পানিকে জয় করার। চোখ খোলা রাখা অসম্ভব চলন্ত শাওয়ারের পানে তাকিয়ে। এই অসম্ভবকে জয় করে তাকিয়ে আছে। শরীরের তাপমাত্রা বেড়েই চলেছে। শিল পড়া ঠান্ডা বৃষ্টিতে পানীয় কেমন বরফের মতো আচরণ করছে। পাত্র পরিবর্তনে যেমন রূপ বদলে ফেলে ঠিক তেমনি পরিবেশ পরিবর্তনেও সাধারণ অবস্থা থেকে তরল অবস্থায় নেমে আসে। শাওয়ার বন্ধ করে তোয়ালে গায়ে জড়িয়ে বেরিয়ে আসে। বিন্দু বিন্দু জল এখনো তনু জুড়ে। কিছুক্ষণ তাকিয়ে ছিল ডাইনিংয়ে আসা মানবীর দিকে। থাই গ্লাসের দরজা ভেদ করে বাইরের চিত্র দেখা গেলেও ভেতরে কি ঘটছে তা দেখা সম্ভব নয়। ব্যালকনিতে পানি জমেছে। সবটুকু জমিয়ে থাকা পানি মফ দিয়ে মুছে পরিষ্কার করে পুনরায় রুমে এসে এসি ছেড়ে দিল।
18তে তাপমাত্রা দিয়ে ঘুমোনোর আপ্রাণ প্রচেষ্টা চালানোটা এখন চ্যালেঞ্জিং। জ্বরের পরিমাপটা কাটা 103-এ ঠেকেছে। কম্বল মুড়িয়ে উন্মুক্ত গায়ে নিজেকে সঁপে দিল বিছানার আঁচলে। সকালের মিষ্টি রোদ জানালা ভেদ করে দেয়াল ছুঁয়েছে। শেহজা কেঁদে উঠল। মেয়েটার ডায়াপার বদলে, মেয়েকে ফিডিং করিয়ে উঠল। মেয়ে উঠার আগেই ফ্রেশ হয়ে নিয়েছিল। প্রথম দিকে শাশুড়ি সাহায্য করত এসব কাজ করতে। বাড়ির সকলের মধ্যমণি ছিল দিয়া। ছোট ননদ সব কাজে এখনো সাহায্য করে। শাশুড়ির কয়েক মাস আগে পায়ের অপারেশন হওয়াতে বেশিক্ষণ হাঁটাহাঁটি করাটা ক্ষতিকর। এক জায়গায় বসে থাকতে পারে না। উনার রেস্টে থাকতে হয় অনেকটা সময়। ঘড়িতে 7টা। আজ দেরি হয়ে গিয়েছে। ইস, কাল রাতে দেরি করে শোয়াতেই আজ এমনটা হলো। নাস্তার টেবিলে সকলে বসে আছে। দিয়া শাড়ির আঁচল মাথায় তুলে মেয়েকে কোলে নিয়ে বের হলো। গিয়েই ডাইনিং রুমে খাবার টেবিলে দেখল সকলে বসে গিয়েছে রীতিমতো। বড় ননদ শেফালি কটমট চোখে তাকিয়ে বলে উঠল, মহারানী উঠেছে এতক্ষণে। এভাবে পড়ে পড়ে ঘুমালে তো ঘরের কাজ আমাদের করতে হবে। মায়ের শরীরটা ভালো না, চোখে দেখা যায় না। সকাল বেলা ঘুম থেকে উঠেই রান্না করছে। দিয়া অসহায় চোখে তাকিয়ে আশপাশে চোখ বুলালো। কেউ যদি মেয়েটাকে নিত সে রান্নাঘরে যেত। এমন সময় শাশুড়ি এসে বলল, বড় বৌমা, আমার নাতনিটাকে দাও। তুমি খাবারগুলো নিয়ে আসো। আমি এদের দেখছি। শেফালি পুনরায় চেঁচিয়ে উঠল, করো আহ্লাদ, এই ন্যাকা মেয়েকে, একবার সংসারের অবস্থা খারাপ করেছে। পরের বার। এবার শ্বশুর রায়হান মাহমুদ ধমকে উঠলেন মেয়েকে, চুপ থাকো শেফালি। খাবার টেবিলে আমি এসব পছন্দ করি না। একদিন এমন দেরি হতেই পারে। শোরগোল করবে না। সকাল সকাল এমন কটু পরিবেশ অপছন্দনীয়। শেফালি কিছু একটা বলতে যাবে তখনই ডাইনিং রুমে প্রবেশ করল দীর্ঘকায়, পেটানো দেহ, চুলগুলো একদম গুছিয়ে সেট করা, মুখে ক্লিন শেভ, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, কলারে সুতোর কাজ, সাথে সাদা পায়জামা পরিহিত রায়হান সাহেবের জ্যেষ্ঠ পুত্র। পাঞ্জাবির হাতা কবজি বরাবর গুটানো। হাতে একটা ফ্রেডরিক কনস্ট্যান্ট ব্র্যান্ডের ওয়াচ। চোখে মেটালিক থিন ফ্রেমের চশমা। পারফিউমটাও শ্যানেলের। পারফিউমের স্মুথ স্মেল পুরো ডাইনিং রুম জুড়ে। চেয়ার টেনে চুপচাপ বসে রায়হান সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। বাকি দুবোন ভাইকে দেখে দাঁড়িয়ে পড়েছে বসা থেকে। ইশারায় বসতে বলায় দুজন বসল। রায়হান সাহেবের 4 সন্তান। মেয়ে দুটো বড় ভাইয়ের সামনে চায় না নিজেদের ঝগড়ার বোল খুলুক। বড় ভাইজানের চোখের চাহনিই যথেষ্ট এদেরকে টাইট করার জন্য। প্রায় 6 মাস পর দেশের বাইরে থেকে এসেছে ভাইজান গত সপ্তাহে। ভাইজান যতদিন বাড়িতে থাকবে ততদিন এসব ঝগড়াঝাঁটি, শোরগোল শুনলেই আব্বু, আম্মুর বকুনি নির্ধারিত। সুলতানা কবির নাতনিকে কোলে নিয়ে হাঁটছে। বাবাকে দেখে শেহজা কেমন যেন করে উঠল। দাদির কোল থেকে নেমে যেতে চাইল। প্লেটে নাস্তা তুলতে তুলতে আর চোখে মেয়েকে দেখল। বাবার কোলে আসতে চাইছে মেয়ে। চোখের ভাষায় বলতে চাইছে, আমাকে কোলে নাও বাবা। হাত বাড়িয়ে দিতেই ঝাঁপিয়ে পড়ল বাবার কোলে। মেয়েকে কোলে নিয়ে চুপচাপ নিজের প্রাতঃকালীন নাস্তা সেরে নিচ্ছে। মেয়ে মুখে নিজের ভাষায় কত কি বলে যাচ্ছে যার কোনো অর্থ নেই। 9 মাসের একটা বাচ্চা ছাড়া আর কি বা বলবে। রুটির একটুখানি অংশ ছিঁড়ে মধুতে ভিজিয়ে মেয়ের মুখে দিল। শেষবার যখন দেশের বাইরে গিয়েছিল তখন শেহজার বয়স মাত্র 3 মাস। এবার ফিরে এসে মেয়েকে পেয়ে সব কিছু উজাড় করে দিতে ব্যস্ত সে। দিয়া রান্নাঘর থেকে দেখতে পাচ্ছে বাবা মেয়ের এই সুন্দর মুহূর্ত। নিজের বাবার কথা মনে পড়ে গেল। ওর বাবাও তো এভাবে সকালে চায় চুবিয়ে মেয়েকে রুটি খাইয়ে দিত। তবে এখানে মিসিং ব্যাপার হচ্ছে দিয়ার পাশাপাশি ওর মা আমিরাকেও খাইয়ে দিতেন দিয়ার বাবা।
বাবার এই ভালোবাসায় সিক্ত হয়ে মা সুদূর সৌদি থেকে বাবার হাত ধরে সব ছেড়ে চলে এসেছেন। নিজের নানাবাড়ি কখনো দেখেনি দিয়া। মাকে বলতে শুনেছে সকলের আদরের ছিল আমিরা। বাবা, ভাইয়ের ভালোবাসা ফেলে এসেছে এই দেশে। ভাবনাছেদ হল সুলতানা কবিরের কথায়। উনি ছেলেকে বলছেন, বাবু, ছোট আসবে আগামী মাসে। আমাদের কাল রাতে জানালো। আমি আর তোমার বাবা চাইছি ও আসলে এবার বিয়ে করিয়ে দিব। তাহলে আমরা কি মেয়ে দেখা শুরু করব? মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এমন সময় শেফালি বলে উঠল, ভাইজান আবিরের বাবার কোনো সন্ধান পেয়েছেন? খাবার শেষ, মেয়েকে খাইয়ে মুখটা মুছিয়ে দিল টিস্যু দিয়ে। উঠে যাবে তখনই শিফা এগিয়ে এসে শেহজাকে কোলে তুলে নিল। দুহাত ধুয়ে শেফালির দিকে তাকিয়ে বলে উঠল, থানায় ডায়েরি করা আছে। খোঁজ পেলে জানানো হবে। যে সম্পর্ক নেই, সেই সম্পর্ক কি পুনরায় শুরু করতে চাইছো? না না ভাইজান, আমি তাই বলিনি। আবির দেখতে চাইছিল ওর বাবাকে, তাই। ছেলেকে সামলাও। অহেতুক আবদার এই বাড়ির কারো পছন্দ নয়। শেফালির খুব আতে লেগেছে এই কথা। বড় ভাই দেখে কথা বাড়ায়নি। কিন্তু ওই যে কথায় বলে কয়লা ধুলেও ময়লা যায় না। মুখের উপর কান্না ভাব নিয়ে বলে দিল, আমার অসহায় ছেলেটাকে কিভাবে মাতারা চিহ্ন রব ভাইজান। ও তো শুধু বাবার কথা জানতে চেয়েছিল। রক্তচক্ষু নিক্ষেপ করল বোনের দিকে। রায়হান সাহেব বুঝতে পেরে মেয়েকে রাগান্বিত হয়ে বললেন, শেফালি, তুমি দিন দিন মাত্রা ছাড়াচ্ছ, বড়দের মুখে মুখে তর্ক করো। তোমাকে মা তারা চিহ্ন রতে কে বলেছে? বলেছে ছেলেকে সামলাও। মা হয়েছ অথচ এতটুকু বুঝো না কি করে ছেলে সামলাতে হয়। শেফালি মেজাজ খারাপ হয়ে গেলেও মাথা নত করে বলল, দুঃখিত আব্বু, আমাকে ক্ষমা করবেন। এভাবে বলতে চাইনি আমি। রায়হান সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, শাহাদ। থমকে বাবার দিকে ফিরল স্বল্পভাষী মানুষটা। রায়হান সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ? চোখ দুটো কেমন লাল লাগছে? আব্বু, আমি ঠিক আছি, রাতে ঘুম কম হয়েছে। স্বল্প কথায় উত্তর দিয়ে দরজার সামনে যেতেই পিএস পাভেল এসে গুরুত্বপূর্ণ ব্যাগ, ফাইল নিয়ে বেরিয়ে গেল। এরপর আস্তে ধীরে সবাই চলে গেলে দিয়া আসলো টেবিলে। নিজের প্লেটে অল্প পরিমাণ খাবার নিয়ে খাওয়া শুরু করল দিয়া। এর মধ্যে শিফা শেহজাকে নিয়ে শুলো ওর রুমে। শেহজা ঘুমিয়ে পড়েছে। দিয়া দ্রুত খেয়েই শেহজাকে নিয়ে গেল। মেয়েকে খাইয়ে পুনরায় ঘরের কাজ করা শুরু। অফিসের জন্য রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। বাসা থেকে নওরিনের অফিস 10 মিনিটের পথ। তাই ভাবল হেঁটেই যাবে। পরনে গোলাপি রঙের কোটা শাড়ি। মাথায় হিজাব থাকার সত্ত্বেও ঘোমটা তুলেছে। সকালের রবির কিরণ নিয়ে কত কবি মুগ্ধ হয়ে কত কি লিখল। অথচ এর অত্যাচার নিয়ে কেন লিখল না? এখন যে রোদে সব জ্বালিয়ে দিচ্ছে তার কি হবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8:40। অফিস 9টা থেকে। এদিকে রিকশা চলাচল করে না। ভিআইপি জায়গা। ব্যাগ কাঁপিয়ে কর্কশ ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে পুরুষালী স্বর ভেসে এলো, কেমন আছো নীরা? মেজাজটা চটে আছে। বিচ্ছিরি একটা রোদ আমার মাথা ব্যথা তুলে দিচ্ছে। সারাদিন অফিস গিয়ে একটু স্বস্তি পাবো না। চশমা পরেছ? নওরিনের জিহ্বায় কামড়। গত পরশু ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার চশমা দিয়েছে নিয়মিত ব্যবহারের জন্য, কিন্তু এই মেয়ে চশমা ব্যবহার করতে ভুলে যায়। কাতর গলায় বলল, সরি, অভ্যাস নেই তো, ভুলে গিয়েছি। আর এমন হবে না। অপর পাশ থেকে একটা দৃঢ় নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল। পর মুহূর্তে বলল, সাবধানে যাও, এমন ভুল করো না। অফিস গিয়ে একটা মেডিসিন নিবে। ঠিক আছে। এনিওয়ে, টিকিট কেটেছ? নেক্সট মান্থের 27 তারিখ আসছি ইনশাআল্লাহ। এরপর আপনাকে আমার ঘরে তুলে নিব। নওরিন হালকা হাসল।
কথা শেষ করে ফোন রেখে দিল। কথা শুরু হয়েছিল বছর 3 আগে। ভার্সিটি থেকে ফেরার সময় নওরিন লক্ষ্য করল পেছনে থেকে একজন তাকে ডাকছে। ভর দুপুর। আশেপাশে লোকজন নেই বললেই চলে। একটু ভয়ও কাজ করল। এরপর ও আল্লাহর নাম নিয়ে এগিয়ে গেল। মানুষটা পানি আছে কিনা জানতে চাইল। নওরিন ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দিল। নওরিন ভেবেছে লোকটা হয়তো পানিটুকু নিজের জন্য চেয়েছে। না, সম্পূর্ণ ভুল ছিল। সে পানিটুকু তার গাড়ির ইঞ্জিনে ঢেলে দিল। নওরিন বিস্ময় নিয়ে তাকাতেই বলে উঠল, সরি। আশেপাশে কোনো দোকান নেই যে এক বোতল পানি নিব। তাই আপনার সাহায্য লাগলো। গাড়ির ইঞ্জিন অনেক গরম হয়ে গিয়েছে। আমাকে দ্রুত একটা মিটিংয়ে যেতে হবে। নওরিন সদ্বিত পেয়ে ঢোক গিলল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গাড়ি ঠিক হয়ে এলো। নওরিনকে বোতল এগিয়ে বলল, অনেক ধন্যবাদ। আশেপাশে তাকিয়ে দেখল আসলেই কোনো দোকান নেই এই জায়গায়। অনুরোধের সুরে বলল, আপনি কি আমার সাথে একটু সামনে যাবেন? নওরিনের মস্তিষ্ক সাড়া দিয়ে উঠল। বসতে দিলে শুইতে চায় বাঙালি। যেই না পানির বোতল দিল এখন তার সাথে যেতে হবে। কি সুন্দর আবদার। নওরিন বিনা বাক্য বেয়ে সামনে হাঁটা শুরু করল। শাহিন পেছনে থেকে নওরিনকে বলল, মিস এক্স ওয়াই জেড, প্লিজ দাঁড়ান। নওরিন ঘুরে বলল, হোয়াট ডু ইউ মিন বাই মিস এক্স ওয়াই জেড? আমার নাম নওরিন। নাম বলে নওরিন চমকে গেল। বাড়াবাড়ি করে ফেলেছে। উপকারী বা করার কি দরকার ছিল এখন যদি লোকটা ছেলেধরা হয়? ভর দুপুরে তুলে নিয়ে যায়। মিস নওরিন, গাড়ি ওখানের থাক। আপনি আমার সাথে একটু আসুন। আমি হেঁটেই আপনার সাথে যাব। আপনাকে আগে এক বোতল পানি কিনে দিই। আমার খুব খারাপ লাগছে এভাবে আপনার খাবার পানিটা কাজে লাগালাম। নওরিন বিস্মিত হয়ে দেখল, এই পানির বোতল কিনে দিতে গাড়ি করে নিতে চাইল। আর সে কত কি লোকটাকে ভাবতে শুরু করল। নওরিন বলে উঠল, লাগবে না, বাসায় তো যাচ্ছি। না, তবুও আমি ঋণী হয়ে থাকতে চাই না। নওরিন বুঝল নাছোড়বান্দা লোক। শেষমেশ বলল, আপনি গাড়ি নিয়ে মেইন রাস্তায় যান, আমি দেখা করছি ওখানে। আপনিও চলুন। আমার চরিত্র আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে ট্রেপে ফেলব না। আল্লাহর উপর বিশ্বাস রেখে গাড়িতে উঠুন। কি জানি সেদিন কি হয়েছিল। সে যে গাড়িতে উঠল, আজও একই গাড়িতে চলছে দুজন। জীবনটা কি অদ্ভুত, রহস্যে ঘেরা। বেশ কয়েকদিন থেকে শরীর খারাপের আভাস পাচ্ছে। মাইগ্রেনের পেইন বেড়ে গিয়েছে। মা সমতুল্য অভিভাবক সুলতানা কবিরের আদেশ অগ্রাহ্য করার সাধ্য ছিল না বলেই হাসপাতালে এলো। ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছে 3জন। মা এবং মেয়ের সাথে শিফা আছে। বড় ভাবিকে শিফার বেশ পছন্দ। মেয়েটা শান্তশিষ্ট থাকে। বড় আপা যে কেন ভাবির পেছনে লেগে থাকে এটাই শিফার মাথায় ঢুকে না। শিফার কোলে এখন শেহজা। শেহজা শিফার মতে দুনিয়ার সবচেয়ে কিউট বাচ্চা। ফর্সা গাল দুটো সারাক্ষণ চেরির মতো টসটসা লাল হয়ে থাকে। সিল্কি সিল্কি চুল। একদম পিঙ্কিশ ছোট্ট ঠোঁট দুটিতে কি আদো আদো করে কথা বলে। শিফা ভালো করে দেখে মেয়েটা কার মতো হয়েছে। সবাই বলে বড় ভাইজানের মতো। শিফা দেখল গায়ের রং, নাক, ঠোঁট অনেকটাই ভাবির মতো। চেহারার আদল আর হ্যাজেলাই বড় ভাইজানের। শেহজার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে ওর হাসি। হাসলে মনে হয় যেন পৃথিবীতে দুঃখ বলতে কিছুই নেই। গাড়ির গ্লাস অনেকখানি খোলা। এসিতে দম বন্ধ হয়ে আসে দিয়ার। চকিতেই চোখ আটকে গেল একটা পোস্টারে। গাড়ি যাচ্ছে রায়হান সাহেবের অফিসের সামনে দিয়ে। অফিসের সামনে বাবা ও ছেলে দুজনের পোস্টার। পোস্টারটা এক নজর ভালো করে দেখতে লাগলো। জ্যামের কারণে গাড়ি থেমেছে। পোস্টারে কি স্বাচ্ছন্দ্যে মানুষটার ছবি আটকানো।
মুখে ভুবন ভুলানো হাসি। এক হাত উঁচু করে ছবি তোলা। পরনে সাদা পাঞ্জাবি। লিখা আছে, শাহাদ ইমরোজের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। পোস্টারটা সম্ভবত ঈদের সময়ের। রায়হান সাহেব ও শাহাদ ইমরোজ বলতে অত্র এলাকার মানুষজন এক নামেই চিনে ফেলেন। 3 দশকের বেশি সময় এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানুষটাকে এত স্নিগ্ধ লাগছে। গাড়িটা হঠাৎ টান দিল জ্যাম শেষে। পোস্টারটা অনেকটা দূরত্বে চলে গেল। ঠিক তার জীবনের মতো। মিলিয়ে গেল দূরে। তার জীবনেও সব সুখ মিলিয়ে গিয়েছে। এই যে পোস্টারে হাসিমুখে দাঁড়ানো মানুষটা তার স্বামী। বিয়ে হয়েছে আজ প্রায় 2 বছর। 2 বছরে বিয়ের প্রথম কয়েকটা মাস ভালোই কেটেছিল। এরপর জীবনের সব অন্ধকার নেমে আসে। 2 বছরে মানুষটা আর একটি বারও ফিরে তাকায়নি। কথা বলেনি স্বাভাবিকভাবে। অদ্ভুত কিছু দুর্ঘটনা তাদের জীবনে ঘটে গিয়েছে এবং শাহাদ নিজেকে বিচ্ছিন্ন করে ব্যবসায়ের বাহানায় দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে। যখনই এসেছে বিচ্ছেদ ঘটিয়েছে মন ও সকামরা হতে। গুরুত্ব পায় মেয়েটা আছে বলে। নতুবা কবে আবর্জনার মতো ফেলে দিত। 2 হাত দিয়ে চোখ মুছে নিল। গাড়ি বাড়ির সামনে এসে থেমেছে। এই গাড়িটা শ্বশুরের। সচরাচর এই বাড়ির মেয়েরা রিকশা, সিএনজি এবং বাসে চলে অভ্যস্ত। শ্বশুরের করা আদেশ স্বাবলম্বী হতে হবে, শিখতে হবে পথ চলা। মেয়েরা পরনির্ভরশীল হওয়াটা রায়হান সাহেবের বড্ড অপছন্দের। সেদিন ছোট ননদ শিফাকে দেখল বাগানের প্রাঙ্গণে সাইকেল চালাতে। মনের অদম্য ইচ্ছে ছিল সাইকেলটা ছুঁয়ে দেখার। অচিরেই দমিয়ে ফেলল অযাচিত ইচ্ছেটুকু। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে পা বাড়ালো। প্রবেশদ্বারে পা রাখতেই দেখা গেল মুখের উপর দ্য ডেইলি স্টার মেলে ধরেছে। বাসায় ফিরে একবার এই পত্রিকাতে নজর বুলিয়ে নেয়া উনার রোজকার রুটিন। আজ এত তাড়াতাড়ি কি করে আসলো? শিফা এবং দিয়া দুজনই সালাম দিয়ে ভেতরে ঢুকে গেল। শিফার কোল থেকে মেয়েকে নিয়ে মেয়ের সাথে কথা বলছে। দিয়া কোনো কথা না বলে রুমে এসে দরজা আটকে দেয়। ব্যাগটা এক পাশে রেখে ছুটে যায় ওয়াশরুমে। দরজা আটকে দিয়ে চাপা কান্না ছেড়ে দিল। কাকে দেখাবে এই আর্তনাদ? কেন মানুষটা এমন করে? কে আছে এখন তার? চোখের সামনে নিজের মানুষটা থাকে অথচ তাকে যোজন দূরত্ব মেনে চলতে হয়। ক্রন্দনরত ফোলা চোখ মুখে গোসল সেরে বের হলো। আলমারি থেকে সবুজ রঙা তাঁতের জরিপারের একটা শাড়ি বের করে পরল। শাড়ি পরার অভ্যাসটা এই বাড়িতে হয়েছে। নিজের বাড়িতে যখন ছিল তখন কারুকার্য শোভিত স্কার্ট ছিল সঙ্গী। আমিরার হাতের কাজ শোভা পেত সেই সব স্কার্টে। এরপর যখন মজুমদার বাড়িতে আসলো, তখন আনারকলি ছিল প্রথম পছন্দ। বাড়ির মেয়েরা বৃত্তের মতো গোল, পা অবধি লম্বা আনারকলিতে অভ্যস্ত। দাদা হামিদ মজুমদার তার বাড়িতে করা নিয়ম রেখেছিলেন মেয়েদের জন্য। রাজবাড়ির মতো ছিল দিয়ার দাদাবাড়ি। অন্দরমহলে প্রবেশ করার কোনো অধিকার ছিল না পুরুষদের। দাদা সাহেব আদর করে নাতনিকে ডাকতেন মেহতাব বিবি। দাদা সাহেবের চোখের মণি মেহতাব ছিলেন। দাদি মজা করে বলতেন আমার দোসর। পুরনো কথা মনে পড়ে যায় মাঝে মাঝে। স্মৃতি থেকে বেরিয়ে এলো। এই বাড়িতে শাশুড়ির আদেশ শাড়ি পরাটা বাধ্যতামূলক। শেহজাকে খাওয়াতে হবে তা ভেবে রুমের দরজা খুলে বের হলো। এখনো বাবা মেয়ে ড্রয়িং রুমে খেলছে। বিষয়টা দেখতে বেশ মনোমুগ্ধকর। বুঝাই যাচ্ছে না এত বয়সী এই খটখটে মানুষটা বাচ্চার সাথে এভাবে খেলতে পারে। মানুষটার বয়স 30 বা 32-এর নারীদের জন্য রাজজটক হলেও দিয়ার সাথে বড্ড বেমানান। রায়হান সাহেব সাবেক এমপি ছিলেন। চারদিকে প্রভাবও ভালো। উচ্চবিত্ত পরিবারের ছেলে। স্বভাবেও ভদ্র, খোঁজ নিয়ে দেখেছে। বাড়িতে যখন বিয়ের প্রস্তাব গেল তখন চাচা এক কথায় রাজি হলেও চাচি বেশ অসন্তুষ্ট ছিল।
কতভাবে বিয়েটা ভাঙার চেষ্টা করেছিল। নিজের মেয়ের সাথে এত স্বনামধন্য পরিবারের ছেলের বিয়েটা দিতে পারলে বোধহয় চাচির স্বাদ পূরণ হতো। শেষমেশ শ্বশুর রায়হান মাহমুদ এবং শাশুড়ি সুলতানা কবির কারো কথায় কান না দিয়ে দিয়াকে ঘরের বউ করে আনে। হিরে ছেড়ে কে কয়লায় মুখ দিবে? মানুষ তো রূপের পূজারি। ইরানি মায়ের মেয়ের রূপে এক দেখাতেই ঘায়েল হয়ে যায় সবাই। বিয়ের সময়টাতে মনোহরপুর গ্রামের সরকারি কলেজে বাংলা সাহিত্যে অধ্যয়নরত ছিল। সাহিত্যের রসটা এসেছিল বাবাকে দেখে। গত 2 বছরে গুটি কতকবার পরীক্ষা দিতে গিয়েছিল কলেজে। বাবার সাথে মায়ের পরিচয়টা যথেষ্ট রোমান্টিক। বাবা মা দুনিয়াতে না থাকলে সব কিছুই ফিকে হয়ে যায়। যেদিন বাবা মা মাতারা চিহ্নরা গেল সেদিন মনে হলো, দিয়া কেন বেঁচে আছে। এই দুনিয়া তো ওর জন্য একটা অপরিচিত জায়গা। কে আগলে রাখবে? 17 বছর বয়সে বাবা মাকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছিল, তখন বাবা মায়ের বিয়ে না মেনে নেয়া দাদা সাহেব আগলে নিলেন দিয়াকে। এরপর দাদার আদর্শে বেড়ে উঠছিল দিয়া। নতুনভাবে বাঁচতে শিখিয়েছেন। হামিদ মজুমদার ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও সম্মানিত ব্যক্তি। বাবা মারা যাওয়ার 3 বছরের মাথায় দাদাকে হারায়। সম্পত্তির বিশাল অংশ দাদা সাহেব দিয়ার নামে করে দিয়েছেন এই খবর কিছুদিন আগে চাচাতো ভাই দিয়েছে। চাচা জোর করে একটা বয়স্ক মানুষের সাথে বিয়ে দিবে বলাতে আরো ভেঙে পড়েছিল সেই সময়টাতে। দিয়ার জন্য এখানে একা থাকাটা কতটা ভয়াবহ হয়তো চাচা ব্যাপারটা বুঝতে পেরেছিল। দেখতে মায়ের মতো হুবহু সেই মেয়েকে দিয়ে যেকোনো ছেলে মনস্কামনা পূর্ণ করতে এক পায়ে এগিয়ে থাকবে। উচ্চতায় সাধারণ নারীদের চেয়ে খানিকটা বাড়ন্ত, 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা নিশ্চয়ই যা তা নয়, কুচকুচে কালো চোখের মণি, ঘন লম্বা পাপড়িতে ঘেরা চোখে যেন জন্মকাজল দেয়া। এই মায় পড়লে যে দিয়ারি সর্বনাশ চাচা তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। নিজের ঘরেও এই অনল রাখতে চাননি তিনি। সবাই কত কি বলে খেপিয়েছে। কিন্তু তিনি অটল ছিলেন ভালো পাত্রস্থ করার জন্য ভাস্তিকে। চাচাই সঠিক ছিলেন। ভাবনা থেকে বের হয়ে পুনরায় মেয়ের সাথে খেলা করা মেয়ের বাবার দিকে নজর দিল। একদম পরিপূর্ণ একজন মানুষ। তার ব্যক্তিত্বের প্রেমে পড়াটা অন্যায়ের না, তার গাম্ভীর্যের প্রেমে না পড়লে মনে হবে যেন কিছু মিস হয়ে গেল। তাকে হাসতে দেখা যায় খুব কম। কিন্তু মেয়ের আশেপাশে থাকলেই হাসে। সব মিলিয়ে এই মানুষটা তার। খুব কষ্ট লাগে যখন ভরা মজলিসের মেয়েকে সকলের সাথে পরিচয় করে দেয়। স্ত্রীকে কারো কাছেই পরিচিত করে না। সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। এখন ড্রয়িং রুমে শ্বশুর, শাশুড়ি, শিফা এবং শাহাদ। শাশুড়ি দিয়াকে দেখে বলল, বড় বৌমা ডাক্তার কি বলছে? দিয়া উত্তর দেয়ার আগেই শিফা বলল, ভাবিকে মাথার টেস্ট দিয়েছে ডাক্তার। ডাক্তারের মুখটা কেমন যেন ছিল আম্মু। ভাবি টেস্ট না করিয়ে চলে এসেছে। দিয়া বাধা দিয়ে বলে উঠল, না আম্মু ওরকম কিছু না। এমনি। আর আপনি তো জানেন ডাক্তাররা একটু বাড়িয়ে বলে। না বৌমা তোমার টেস্ট করানো উচিত ছিল, কাজটা ঠিক করনি। কাল গিয়ে করিয়ে আসবে। আমি বলে দিব। শ্বশুরের কথা অগ্রাহ্য করার যে কোনো ক্ষমতা নেই এটা বুঝতে পারছে। মাথা নেড়ে সম্মতি জানালো। শিফার দিকে তাকিয়ে বলল, শিফা, শেহজাকে খাওয়াতে হবে। শিফা ভাইয়ের দিকে তাকাতেই শাহাদ শিফার কোলে মেয়েকে দিয়ে উঠে দাঁড়ায়। বাবা মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু কালকে ছাদের হলো রুমটা ক্লিন করে রাখবেন। আমি সকালে লোক পাঠিয়ে দিব, ওরা সাজিয়ে দিবে। একটা মিটিং হবে ওখানে। ঠিক আছে বাবু। রায়হান সাহেব প্রশ্ন করলেন, কিসের মিটিং? আব্বু আমার সাথে দেখা করতে, আমার কিছু এক্স অফিসার আসবে। জবটা না ছাড়লেই পারতে। মাঝে মাঝে বাস্তবতা মেনে নিতে হয় বাবু। যা গেছে তা গেছে। ওটা নিয়ে কথা বলে লাভ নেই আব্বু। আমি আসছি। দিয়া মেয়েকে নিয়ে রুমে চলে গেল।
মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেই দেখল ফোন এসেছে। ফোনের স্ক্রিনে নাম উঠেছে চাচি। দিয়া তাচ্ছিল্যের হাসি হাসল। ফোনটা রিসিভ না করে বন্ধ করে দিল। এভাবে প্রায় গত 6 মাস করছে। এই মহিলার কথা ভাবতেই মন মেজাজ খেপে যায়। কম কষ্ট দেয়নি তাকে। খাট থেকে নেমে রুম থেকে বেরিয়ে শিফার রুমে আসলো। শিফা তখনও পড়ছে। মেয়েটা এবার 10ম শ্রেণীতে। শিফাকে অনুরোধ করল শেহজার পাশে গিয়ে শুতে। শিফা খুশি হয়ে চলে গেল। দিয়া বাড়ির লিভিং রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে এগিয়ে গেল দোতলার রুফটপে। দোতলা, 3 তলা মিলিয়ে রায়হান সাহেবের বাড়ি। বাড়িটা শখ করে বানিয়েছেন। তার দোতলার এই রুফটপটা গুছানো। অনেকগুলো দেশি বিদেশি জাতের পিটুনিয়া ফুল, ড্রাগন, অ্যাভোকেডো ফল গাছ লাগানো। এখানে সবার আসার অনুমতি নেই। স্পেশালি দিয়ার তো নেই। শাহাদের নিজের হাতে লাগানো সব কটা গাছ। নিজেই যত্ন করে এসব গাছের। কাল শাশুড়িকে বলে এই ছাদের চাবি নিয়ে রেখেছিল। মন খারাপ হলে এখানে আসবে বলে ঠিক করেছে এখন থেকে। কারো কথা শুনবে না। ওই লোকের যদি ইচ্ছে হয় নিজে এসে বারণ করুক। তখন না হয় চলে যাবে। অন্য কিছু তো চায়নি। একটু স্বস্তির জন্য এই ছাদে আসার অনুমতি চাইবে না হয়। ছাদের মাঝে একটা সুইমিং পুল আছে। মানুষটা এখানে আসে প্রায়। দিয়া শাড়ি খানিকটা তুলে পুলের নীল পানিতে পায়েল পরা সাদা পা জোড়া ভেজালো। পায়েলের শব্দে ঝনঝল করে উঠল পুল সাইড। আঁচল বিছিয়ে গেল অর্ধেক পুলে, বাকিটুকু পানিতে। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অভিমানী গলায় বলল, কেন আমার জীবনে সব দিয়ে ও সব কেড়ে নিলে? আমি তো মেনে নিয়েছিলাম আমার ভাগ্যকে। তাহলে কেন কেড়ে নিলে মানুষটার ভালোবাসাও? বাড়ির সবচেয়ে বড় মাস্টার বেডরুম থেকে সরাসরি দেখা যায় এই ছাদ। বারান্দায় দাঁড়িয়ে দুটো তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত, প্রখর নেত্র নজর রাখছেন শাড়ি পরা দীঘল কেশী কন্যার উপর। হঠাৎ ঝুম বৃষ্টি এসে ভিজিয়ে দিল। দিয়া এখনো চুপচাপ। ভিজেই যাচ্ছে। উপর থেকে সেই দৃশ্য দেখছে কেউ। বেশ কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো। ভেজা কাপড়ের পানি চিপে ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে এলো মানুষটা। এক নজর দেখে চোখ নামিয়ে পানির বোতলটা নিয়ে রুমে চলে গেল। এভাবে অগ্রাহ্য করল মানুষটা। দিয়া তখনও নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শীতল দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল নিজের রুমে। আলমারি থেকে একটা শাড়ি বের করে গোসল সেরে পরে নিল। শিফা ঘুমিয়েছে আরো আগে। এক পাশ করে নিজেও শুয়ে পড়ল। একটার পর একটা নাস্তা বানাতে বানাতে হাঁপিয়ে উঠেছে। আফিয়া খালাও দুহাতে কাজে সাহায্য করছে দিয়াকে। সকাল থেকেই শরীরটা ম্যাজ ম্যাজ করছে। শ্বশুর আজ ফুলকো লুচি খাবে খাসির মাংস দিয়ে। শিফা চেয়েছে এগুলোর সাথে ভাবির হাতের স্পেশাল সালাদ। শেফালি এবং তার ছেলে খাবে ভুনা খিচুড়ি। কিছুক্ষণ আগে শাশুড়ি এসে মাংস কেটে ধুয়ে দিয়েছে। সুলতানা কবির মানুষটা ছেলের বউয়ের প্রতি যথেষ্ট মায়াশীল। অসুস্থ না থাকলে কাজগুলো গুছিয়ে দেয়। তার মনে একটাই আক্ষেপ, ছেলেটা বউয়ের সাথে যদি তার জীবদ্দশায় ঠিকভাবে সংসার না করে মেয়েটার কি হবে। এই নিয়ে রায়হান সাহেবেরও চিন্তার অন্ত নেই। ছেলে 2 বছর ধরে বউয়ের সাথে কথা বলা তো দূর, ঠিক মতো মুখও দেখে না। আম্মু উঠেন, রেস্ট নেন, বাকিগুলো আমি করে নিব। মেয়েটা এত যত্ন করে শাশুড়ির মনেই হয় না পরের মেয়ে। তার ঘরেও মেয়ে আছে। শেফালিটা ঝগড়াটে স্বভাবের জন্য সংসারটাও ঠিক মতো করতে পারল না। দিয়া ধরে শাশুড়িকে উঠিয়ে দিলেন রান্নাঘর থেকে। সকলের আবদার পূরণ শেষে খাবার নিয়ে গেল টেবিলে আফিয়া খালা। দিয়ার কেন যেন মনে হচ্ছে সব কিছুর মাঝেও কোনো খাবার মিসিং। মনে পড়তেই হঠাৎ ছুট লাগালো ফ্রিজের দিকে। টেবিলে রীতিমতো সবাই বসে গিয়েছে। ঘড়ির দিকে চেয়ে দেখল ঘড়িতে 8টা বাজতে আরো 15 মিনিট বাকি।
দ্রুততার সাথে ফ্রিজ থেকে গাজরের বক্স আর একটা মিল্ক ভিটার প্যাকেট নামালো। শাশুড়ি প্রশ্ন করল, ওটা কেন বের করছো বৌমা? আম্মু এমনি। একটা মুচকি হাসি দিয়ে ছুটে গেল রান্নাঘরে। শেফালি মুখ ভেঙচিয়ে বলল, ঢং, এত আদিক্ষেতা এই মেয়ে কই পায়? শিফা না পারতে বাবা মায়ের সামনেই শেফালিকে বলে উঠল, আপা তুমি কি স্বাভাবিক আচরণ করতে পারো না? সব সময় ভাবির পেছনে লাগো কেন? যা দেখোস তা ভুল বুঝছিস, ওর রূপ দেখিয়েই তো সর্বনাশ করেছে আমার। শেষমেশ লোকটা অপমানে আমাকে ছেড়েই চলে গেল। তোমার জামাই আগে থেকেই একদম চুপ, বেয়াদব, আদব কায়দা নেই তোমাদের। সব সময় খাবার টেবিলে এসব করো কেন? সুলতানা কবিরের ধমকে পুনরায় টেবিলে নীরবতা। হাঁড়িতে দুধ গরম বসিয়ে প্রেসার কুকারে চিনিগুঁড়া চাল, গাজর, বাদাম, কিশমিশ, চিনি, ঘি, কনডেন্স মিল্ক সহ যা যা উপকরণ লাগে সব দিয়ে এত দ্রুত করে ফেলল একটা পায়েস। এই পায়েস শাশুড়ি শিখিয়েছে। আজ টেবিলে সবার পছন্দের খাবার করেছে। মানুষটা বাদ থাকবে কেন? তার পছন্দের এই গাজরের পায়েস রেডি করে সুন্দরভাবে গার্নিশিং করে দিল। আফিয়া খালা টেবিলে পায়েস রাখতেই সাহাদ টেবিলে এসে বসল। শ্বশুর, শাশুড়ি ও দুই ননদের দৃষ্টি পায়েসের বাটিতে। শাশুড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখে এই মেয়ে এত তাড়াতাড়ি এই পায়েস কিভাবে করেছে। শ্বশুর বকা দিতে চেয়েছিল দিয়াকে এমন ছুটে ফ্রিজে যাওয়ার জন্য। গাজর, দুধ নামিয়েছিল দেখেছে। ভেবেছিল হয়তো শেহজার জন্য। এত জোরে ছোটাছুটি করলে তো পরে দুর্ঘটনা ঘটাবে। কিন্তু ব্যাপার তো অন্যটা। শ্বশুর শাশুড়ি একে অন্যের দিকে তাকিয়ে এমন একটা ভান করল যেন কিছু হয়নি। দোয়া করছে মনে মনে যেন আজকে ছেলে খায়। এত মাস পর এলো। মেয়েটা অনেক কষ্ট করে বানিয়েছে। সকলে খাবার শুরু করেছে। একটু একটু করে সব খাবার খেলো সাহাদ। সবাই টেবিলে বসে খায় কিন্তু দিয়ার জায়গা হয় না টেবিলে। দিয়া টেবিলে বসলে সাহাদ উঠে যায়। সেই থেকে দিয়া আফিয়া খালার সাথে খায় নতুবা একা নিজের রুমে। শ্বশুর শাশুড়ি প্রথম দিকে ওর জন্য বসে থাকত। কিন্তু এতে উনাদের ঔষধ নিতে দেরি হয়ে যায়। তাই এখন আর পারে না। দিয়া নিজেও এতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আড়াল থেকে দেখছে সবার খাওয়া। ওদের রান্নাঘরের একপাশ খোলা। কাচের গ্লাসের দরজা এক পাশ থেকে খুলে চাইলেই দেখা ভেতর থেকে বাইরেটা। সাহাদ খাবার খেয়ে উঠে যাবে এমন সময় রায়হান সাহেব বলে উঠলেন, পায়েসটা খাও। সাহাদ বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। বেসিনে হাত ধুয়ে রুমে চলে গেল। 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেল। আজও পাভেল দাঁড়িয়ে ছিল। সাহাদ বের হওয়ার সাথে সাথে শেফালি বলে উঠল, আহারে, কত কষ্ট করে বানাইছিল। ভাইজান তো মুখেও তুলল না। থাক এগুলা আমাদের পাশের বিল্ডিংয়ের মোতাহের আঙ্কেলের কুকুর ডোডো আছে না তারে দিয়া দিতে কও আফিয়া খালা। রান্নাঘরের জানালার সামনে দাঁড়িয়ে নীরবে, নিভৃতে চোখের পানি বিসর্জন দিল। বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। ভুলেই গিয়েছিল সে তো একজন কঠিন পাথর মানবের কথিত স্ত্রী। শরীরটাও আজ ম্যাজ ম্যাজ করছে। রান্নাঘর থেকে বেরিয়ে সকলের সামনে দিয়ে নিজের রুমে চলে গেল। ডাইনিং টেবিলে বসা সবার দৃষ্টি করুণার। দিয়া চায় না এদের কারো করুণা। রুমে ঢুকে মেয়ের সাথে শুয়ে পড়ল মেয়েকে খাইয়ে দিতে দিতে। মেয়েটা সেই তখন থেকে কেঁদেই যাচ্ছে। অসুস্থ শরীরে মেয়েকে সামলানো কষ্টকর। সবাই এড়িয়ে চললেও গর্ভধারিণী যে পারে না। চোখ মেলতেও কষ্ট হচ্ছে। দিয়া উঠে মেয়েকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটল। ফিডিং করিয়ে বাইরে বেরিয়ে আসলো। ঘড়িতে বিকাল 5টা। অবাক হলো। এতক্ষণ ঘুমালো অথচ কেউ আজ ডাকলই না। রান্নাঘরের দিকে গিয়ে দেখে কেউ নেই। পুরো বাড়ি ফাঁকা। আফিয়া খালাকে ডাকতেই বারান্দা থেকে ছুটে এলো। খালা বাকিরা কোথায়?
বড় আম্মা আর খালু গেছে হাসপাতালে। খালুর কোন বন্ধু হাসপাতালে ভর্তি করাইছে। আর ছোট আপা কোচিংয়ে। বড় আপা বান্ধবীর বাসায়। আচ্ছা, আমাকে একটু খিচুড়ি দাও শেহজার জন্য। আপনি কিছু খাইবেন না ছোট আম্মা? ইচ্ছে করছে না। শেহজার জন্য নিয়ে আসো, ওখান থেকে খাবো। আফিয়া খালা সব এনে দিতেই শেহজাকে খাইয়ে দিচ্ছে। মেয়েটা খেতে চাইছে না, কেমন অনীহা করছে। এরপর নিজেও খেয়ে নিল অল্প করে। মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে শাহাদের রুমের সামনে এসে দাঁড়ায়। বুকটা ধক করে উঠল। 1 মাসের জন্য এই রুমটা তারও ছিল। ভেতরে ঢুকবে কি ঢুকবে না ওই ভাবনায় শেহজা কেমন যেন করল ভেতরে যেতে। দরজার নব ঘুরাতেই খুলে গেল। পুরো কামরা জুড়ে মানুষটার গন্ধ। কি সুন্দর টিপটপ গুছানো রুম। কাপা কাপা পায়ে খাটের কাছে এগিয়ে এলো। এক কোনায় বসে বিছানার দিকে তাকিয়ে রইল। এটা সেই বিছানার চাদর যে 2 বছর আগে বিয়ের রাতে বিছানো ছিল। স্মৃতি ঘিরে ধরল দিয়াকে। উঠে দাঁড়ালো, আলমারির কাছে গিয়ে আয়নায় দেখল চেহারাটা মলিন হয়েছে। মেয়েটা হওয়ার পর পড়াশোনাটাও ঠিকঠাক হয়ে উঠে না। এইচএসসি পরীক্ষার ফলাফল অনেক ভালো। শ্বশুর বলেছিল এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিবে। কিন্তু 2 বছর পিছিয়ে যাবে তাই আর ভর্তি হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাসও করতে পারবে না। দুশ্চিন্তা, মেয়ে, সংসার সব মিলিয়ে পুরোপুরি এলোমেলো হয়ে গিয়েছে দিয়ার জীবন। ওর বয়সী মেয়েরা এখনো অনেকে মায়ের হাতে ভাত খায়, বাবার সাথে ঘুরতে যায়। অথচ সে এখন এক সন্তানের জননী, কারো স্ত্রী কারো ছেলের বউ। সব সামলে সে এখন পুরোপুরি ঘরকন্নার দায়িত্ব পালন করছে। শেহজা নামতে চাওয়াতে নামিয়ে দেয় মেয়েটা হামাগুড়ি দিয়ে বাবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। দিয়া রুমের প্রতিটা কর্নার চোখ বুলিয়ে দেখছে। এমন সময় কিছু একটা ভাঙার শব্দ পেয়ে লাফিয়ে উঠে দিয়া। সামনে তাকিয়ে দেখে শেহজা বাবার শ্যানেলের পারফিউম ভেঙে ফেলেছে। আঁতকে উঠেছে, কলিজার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েকে কোলে নিয়ে থর থর করে কাঁপছে। ভাগ্যকে দুষছে। কেন ঢুকলো এই রুমে? পেছনে দিক থেকে কেউ একজন বলে উঠল, বাহ মা, মেয়ে মিলে আমার ভাইয়ের জিনিস নষ্ট করা হচ্ছে। আসুক আজকে। দিয়া ভয় পেয়ে বলে উঠল, আপু আমি ভেঙেছি। হাত থেকে পড়ে গিয়েছে। আফিয়া খালা এসে কাজ পরিষ্কার করছে। শেফালি আজ সব বলে দিবে। মেয়েকে কষে একটা র দিল। আফিয়া ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠল, ছোট আম্মা এটা কি করলেন? আফিয়া দ্রুত হাত পরিষ্কার করে হাত মুছে এসে কোলে তুলে নিল শেহজাকে। মেয়েটা রুম কাঁপিয়ে কেঁদে যাচ্ছে। দিয়া ধমকে বলল, চুপ, একদম চুপ। আরেকবার কাঁদলে তুলে দিব। তোর জন্য আজ আমার কি হবে আল্লাহ জানে। রুমে গিয়ে নিজেও কাঁদছে। মেয়েটার গালে র দাগ বসে গিয়েছে। ফর্সা গালে আঙুলের দাগগুলো দৃশ্যমান। রায়হান বিল্ডার্স এন্ড প্রপার্টিস। সাবেক এমপি রায়হান মাহমুদের অসুস্থতার পর বড় ছেলে শাহাদ ইমরোজি বাবার অফিসে বসে যখন দেশে থাকে। রায়হান সাহেব দুশ্চিন্তায় থাকেন এই ছেলেকে নিয়ে। শান্ত মেজাজের কমান্ডার শাহাদ হঠাৎ করেই নিজের মাঝে আমূল পরিবর্তন এনে হয়ে গিয়েছে রগচটা, একরোখা ও কাঠখোট্টা। নিজের সিদ্ধান্তে অটল। সবার জীবনে শোক আসে, কিন্তু তাই বলে চাকরি ছেড়ে দেয়ার মতো সিদ্ধান্ত নিবে তা কল্পনাতীত ছিল। মাঝেই মাঝেই সে দেশের বাইরে পাড়ি দেয় অদ্ভুত সব ব্যবসার উদ্দেশ্য নিয়ে। রায়হান সাহেবের পরিবর্তে ইন্টারন্যাশনাল বিজনেস ফেয়ারগুলোতে অংশগ্রহণ করে। চাকরি ছাড়ার পর প্রথম কয়েক মাস নিজেকে পুরোপুরি আড়াল করে নিয়েছিল। রায়হান সাহেব ও সুলতানা কবিরের অনুরোধে বিজনেসটা মাঝে মাঝে দেখে। বেশ কিছু মাস যাবৎ শাহাদের কাজকর্মে পরিবর্তন এসেছে। সন্দেহের তীরটা সহজেই ছেলের দিকে ফেলতে মন চাইল না। মনকে অন্যদিকে ঘুরিয়ে শান্ত রাখার চেষ্টা করছে রায়হান সাহেব।
আজ অফিসে এসেই দেখল সাহাদ ব্যস্ত। অফিস ঘুরে বাসার দিকে রওনা হলো দীর্ঘশ্বাস ফেলে। ছেলের জন্য এক রাশ বুক ভরা আফসোস তার। অফিসের ফাইলগুলো চেক করে দেখছে আর পাভেলের দিকে কড়া নজরে তাকাচ্ছে। পাভেল শুকনো ঢোক গিলছে। 4টা ফাইল দেখেই শেষের ফাইলটা ছুঁড়ে মারল। কেবিনে উপস্থিত ছিল দলের আরও উচ্চ পদস্থ কর্মীরা। এই ফাইলটা পাশ হয়েছে আরও 6 মাস আগে। এখনো কাজ ধরা হয়নি কেন? এভাবে কাজে গাফেলতি তো আমি অ্যালাও করব না। একদম তারা চিহ্ন রে ফেলব। কথাটা পাভেলের দিকে তাকিয়ে বললেও সিজারের গায়ে লেগেছে। কারণ কাজটা সিজারকে দিয়েছিল। সে তো বিলের টাকা থেকে 10 লাখ নিজেই সরিয়ে ফেলেছিল মালয়েশিয়া ট্যুরে যখন গিয়েছিল তখন। এই কাজটা কার ছিল? পাভেল বসের হুঙ্কার শুনে ভয়ে আঁতকে উঠেছে। সিজারের দিকে তাকাচ্ছে একবার বসের দিকে। সিজার নিজ থেকে মুখ খুলল। বসো, কাজটা আমাকে দিয়েছিলেন। আমি একটু ব্যস্ত ছিলাম তো ধরতে পারি নাই। 2-1 দিনের মধ্যেই ধরব। একটা ফাইল ড্রয়ার থেকে বের করে সাইন করল। কাকে যেন ফোন দিয়ে বলল দেখা করতে। এরপর সিজারের দিকে তাকিয়ে বলল, সুপার মার্কেটের কি অবস্থা দেখে আসো। আগুন লাগার পর দোকানদারদের কি পরিমাণ ক্ষতি হলো। কোম্পানির পক্ষ থেকে কিভাবে সাহায্য করা যায় খতিয়ে দেখো। সাথে রবিন, নিয়াজকে নিয়ে যাও। আর 2 ঘন্টার মধ্যে বিলটা দিয়ে যেও। তোমার যেহেতু সময় হচ্ছে না, আমি কাজটা আরেকজনকে হ্যান্ড ওভার করেছি। এখন তোমরা যেতে পারো। সকলে চমকে গেল। এভাবে পাশ হওয়া ফাইলের কাজ কখনো পরিবর্তন হয় না। এই প্রথম হলো। সিজার চোখ দিয়ে পাভেলকে ধ্বংস করে দেয়ার অভিব্যক্তি দেখালো। পাভেল সিজারের দৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে গেল। ওর পেছনে পেছনে বাকিরাও বেরিয়ে গেল। শিফা কোচিং থেকে ফেরার সময় রাস্তায় একটা বিড়াল ছানা দেখতে পেল। কাদায় গড়াগড়ি খাচ্ছে। বিড়ালটা তুলে রাস্তার পাশে পানির ট্যাপের কাছে নিয়ে গেল। সম্ভবত মসজিদের ট্যাপ হবে। কয়েকজনকে দেখল হাত মুখ ধুচ্ছে। তাড়াতাড়ি বিড়ালটাকে গোসল করিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসলো। দেখে মনে হলো পার্সিয়ান বিড়াল। একটা পিচ্ছি মেয়ে দৌড়ে এসেছে। শিফার দিকে তাকিয়ে বলল, আপু এটা আমার টুকটুকি। শিফা এতক্ষণে বুঝতে পারল বিড়ালটা এই মেয়ের। বিড়ালটাও মেয়েটাকে দেখে ম্যাও ম্যাও করে ঝাপটে ধরল। ক্লাস 6 কি 7 হবে মেয়েটা। তবুও শিফা কৌতূহল দমাতে জিজ্ঞেস করল, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7-এ। ও এখানে কি করে এলো? আপু গেট খোলা পেয়ে বের হয়ে গিয়েছে। আচ্ছা সাবধানে রাখবে। ওকে আমি গোসল করিয়ে দিয়েছি। এই কাদায় গড়াগড়ি করছিল। আমারও একটা মিনি ছিল তাই আমি বুঝি ওদের আদর। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ। তোমার নাম কি? অশ্মি। আপনার? শিফা। ঠিক আছে, ভালো থাকবে অশ্মি। বাই আপু। কি সুন্দর একটা বিড়াল। 3 বছর আগে শিফার একটা বিড়াল ছিল। একদম হারিয়ে গিয়েছিল। সেই দুঃখে শিফা আর বিড়াল পোষেনি। এখন গন্তব্য বাসা। একটা রিকশা ডেকে বাসার জন্য রওনা দিল। রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে একজন লক্ষ্য করছিল শিফার কাজ। একটা কাজে এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিফাকে দেখে থমকে গেল। দূরত্ব বজায় রাখাই ভালো। ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। বাবা, মা, 2 বোন সবাই আছে। সাহাদ বাসায় ঢুকার পরই শেফালি বলতে শুরু করল, ভাইজান আপনার রুমে আমরা যাই না অথচ ওই মেয়ে ঢুকেছে। রুমটাকে এলোমেলো করে এসেছে। এর মধ্যে আপনার দামি একটা পারফিউম ভেঙে ফেলেছে। সুলতানা কবির মেয়েকে বকা দিচ্ছে। কিন্তু কে শুনে কার কথা? অনর্গল বলেই যাচ্ছে। পুনরায় বলছে, মেয়ে সামলাতে না পারলে ওর মেয়ে রাখার কি দরকার? কোনোভাবেই এই বাড়ির যোগ্য না। ভাগ্যিস আমি আগে এসেছিলাম। ভাইজানের রুমে কত কি থাকে। কত গুরুত্বপূর্ণ ফাইল, টাকা পয়সা থাকে।
আল্লাহ জানে কি সরিয়েছে। সুলতানা কবির এবার নিজেকে সামলাতে পারলেন না। মেয়েকে ধমকে বললেন, এক চ তারা চিহ্ন র দিব বে আদপ। বড়দের সম্মান করতে শিখ। সম্পর্কে তোর বড় ভাবি। কাকে কি বলছিস তুই? ও ওর স্বামীর টাকা কেন চুরি করবে? ওর এমনিতেই স্বামীর টাকায় সব অধিকার আছে। কিসের অধিকার? ওর কোনো অধিকার নেই। ওকে দয়া করে শেহজার জন্য থাকতে দিয়েছে ভাইজান। নতুবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। শেফালি উঠে সোজা দিয়ার রুমের দরজা ধাক্কাতে শুরু করল। দিয়া শেহজাকে কোলে নিয়ে দরজা খুলেছে। বাইরে থেকে সব কথা এতক্ষণ কানে আসছিল। মাঝে মাঝে মন চায় সব ছেড়ে মতারা চিহ্নরে যেতে, কিন্তু মেয়েটার জন্য পারছে না। হয়তো কোনো একদিন তাই করবে। মেয়েকে নিয়ে বের হতেই শেফালি ওর শক্ত হাতের মুঠোয় দিয়ার ছোট্ট নরম হাত খামছে ধরে সকলের সামনে নিয়ে আসলো। সারা শরীর কাঁপিয়ে জ্বর এসেছে দিয়ার। সেই সাথে শেহজার গায়েও 103 ডিগ্রি জ্বর। ওদের খবর কেউ রাখে না। মেয়েটা মায়ের কাঁধে মাথা রেখে চুপসে আছে। অন্য সময় হলে শব্দ করত। এভাবে টানতে টানতে দিয়াকে আনতে দেখে রায়হান সাহেব ধমক দিলেন, শেফালি দিন দিন তোমার বে আ দ বি বাড়ছে। কিভাবে বড় ভাবির হাত ধরেছ? ছাড়ো বলছি। শাহাদ আর চোখে একবার সেই হাতের দিকে তাকালো। শেফালি ধরার জায়গাটা নীলছে বর্ণ ধারণ করেছে রক্ত জমাট বেঁধে। দিয়ার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে আর ফোলা ফোলা। হয়তো কেঁদেছে। এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর মেয়েটাও চুপ করে আছে। নীরস, নির্বিঘ্নচিত্তে মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। শেফালি সকলের সামনে চিৎকার দিয়ে বলল, বলো কি নিয়েছ ভাইজানের রুম থেকে? কেন গিয়েছ সেখানে? দিয়া বোকা বনে গেল। চোখের পলক ঝাপটে বুঝার চেষ্টা করল কথার অর্থ। কি নিবে সে? সে তো এমনি গিয়েছে। এমনভাবে বলছে যেন দিয়া চোখ দুটো জ্বলছে। ভরে আসছে। মেয়েটা নড়ে উঠল। শক্ত করে মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিল। আজ মেয়েকে যেভাবে মেয়ে তারা চিহ্নরেছে, মেয়েটা এক মুহূর্তের জন্য ও মায়ের বুক ছাড়া হয়নি। ভীষণ ভয় পেয়েছে বাচ্চাটা। দিয়া কাপা গলায় বলে উঠল, আমি কিছু নি নাই। তাহলে গিয়েছিলে কেন? এমনি। নতুন কাহিনী করো। সত্যি কথা বলো, কি চুগরি করতে গিয়েছ? দিয়ার দুচোখ আর বাদ মানল না। কেঁদে দিল। সুলতানা কবির মেয়েকে ধমকে যাচ্ছে। শাহাদ মায়ের দিকে তাকিয়ে মাকে দেখছে, দৃষ্টি স্থির। সুলতানার মনে হলো ছেলের এই দৃষ্টি তাকে ভর্ৎসনা দিচ্ছে যে মা হিসেবে সে ব্যর্থ এই মেয়েকে মানুষ করতে। রায়হান সাহেব ছেলের আচরণে অবাক। মেয়েটা অন্যায়ভাবে বউকে ঝাড়ছে অথচ ছেলেটা স্থির। দিয়া কাঁদতে কাঁদতে বলল, আপু বিশ্বাস করেন আমি কেন কিছু নিব? কিছুই নিই নাই। শেহজাকে নিয়ে 5 মিনিট ছিলাম। ওর বাবার রুমে গিয়ে খুঁজছে ওর বাবাকে। এরপর তো আপনি আসছেন। আর ভাইয়াজানের দামি পারফিউম ভাঙলে যে। আমি খেয়াল করিনি। আমি একটা কিনে দিব? শেফালি অট্টহাসিতে ফেটে পড়ল। তাচ্ছিল্যের স্বরে বলল, তুমি তো নাকি অনেক দামি জিনিস সবাই বলে। তোমাকে বেচলে ওটার দাম পাওয়া যাবে। দিয়া অবাক হয়ে দেখল, পা কেমন যেন টলছে। পুরো বাড়িশুদ্ধ মানুষের সামনে এভাবে অপমান করছে। মানুষটা দেখে যাচ্ছে অথচ তার হয়ে কোনো প্রতিবাদ করছে না। দিয়া শ্বশুরের দিকে তাকিয়ে বলে, বাবা আমি কিছু করিনি। আমার কাছে কোনো প্রমাণও নেই। আপনারা চাইলে আমার তল্লাশি নেন। শেহজার শরীরটা ভালো না। আমি আর দাঁড়াতে পারছি না মেয়েটাকে নিয়ে। আমি ওকে খাইয়ে ঘুম পাড়াবো আপনি অনুমতি দিলে। কি হয়েছে শেহজার? রায়হান সাহেব, সুলতানা কবির উঠে দাঁড়ায়। আর চুপ থাকতে পারল না আফিয়া খালা। সামনে এসে বলে, খালুজি ছোট মুখে বড় কথা হবে, একটা কথা বলতাম। শাহাদ বাবার সুগন্ধিটা ছোট আম্মা ভাঙে নাই।
আমাগো শেহজা ভাইঙ্গা ফেলছে। ও ভাইঙ্গা ভয় কাইন্দা দিছিল। আল্লাহ বাঁচাইছে, ওর কোথাও লাগে নাই। আমি কাজ পরিষ্কার কইরা ফেলছি। তখনই শেফালি আপা রুমে আইসা ছোট আম্মারে যাতা বইলা গেছে। এরপর ছোট আম্মার আগে কষ্টে শেহজারে খুব জোরে একটা থাপ্পড় মাতারা চিহ্ন রয়েছে। দেখেন এখনো গাল লাল হয়ে আছে। কি? রায়হান সাহেব বুকে হাত দিয়ে সোফার হাতল আঁকড়ে ধরলেন। এতটুকু নাতনিটা কি করে মায়ের রাগের উত্তাপ সহ্য করে নিল। সুলতানা কবির থতমত খেয়ে গেলেন। দিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা কাঁদছে। শাহাদ হতবাক হয়ে দিয়ার দিকে তাকিয়ে আছে। আচমকা উঠে ছোয়াল মেরে দিয়ার থেকে শেহজাকে কেড়ে নিল। মেয়ের মুখ দেখে আঁতকে উঠল। গায়ে প্রচণ্ড উত্তাপ। বুকের সাথে জড়িয়ে ধরল মেয়েকে। সোজা মেয়েকে নিয়ে রুমে ঢুকে হঠাৎ কাঁচ ভাঙ্গার শব্দ। সকলে ছুটে গিয়ে দেখল শাহাদের পাগলামি। একটা একটা করে সব কটা পারফিউম আছাড় মেরে ভাঙ্গছে। সেই সাথে চিৎকার দিচ্ছে, রাখবো না একটাও। সব ভেঙ্গে ফেলবো। কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তোলে। পারফিউম ভেঙেছে, বেশ করেছে। ওর বাবার পারফিউম ভেঙেছে। পরবর্তীতে কেউ আমার মেয়ে বা মেয়ের মায়ের নামে নালিশ করতে আসলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। কথাটা যে শেফালির প্রতি রাগের বহিঃপ্রকাশ এতক্ষণে বাড়ির সবার পরিষ্কার। শেফালিকে সকলের সামনে কিছু না বললেও রুমের তাণ্ডবে প্রতিটি মানুষ ভীতসন্ত্রস্ত। স্পষ্ট ইঙ্গিত, বউ বা মেয়ের নামে নালিশ আসলেই সে কঠোরভাবে দমন করবে। এতক্ষণ সহ্য করেছিল ঘটনার আবহ বুঝতে। সুলতানা কবিরের চোখে সেই আতঙ্ক। এই ছেলে সহজে কিছু বলে না, অনেক কিছু জেনেও সে চুপ। শেফালিকে সহ্য করছে বোন হিসেবে। মাকে দেয়া কথা রাখতে। মাতৃভক্তি আছে বলেই হয়তো এই বাড়িতে শেফালির জায়গা হয়েছে। শাহাদের একটি কথাও দিয়া শুনতে পায়নি। মেয়েকে আবার আগলে ধরে মেয়ের সারা মুখ চুমুতে ভরে দেয়। মেয়ের সাথে কথা বলছে। কোথায় কষ্ট হচ্ছে বাবাকে বলো আম্মা। বেশি ব্যথা দিয়েছে মা। আর দিবে না কেউ কষ্ট আমার মাকে। আজ থেকে শেহজা বাবার রুমে থাকবে। বাবার রুম আমার আম্মার পছন্দ হয়েছে। আফিয়া খালা পানি নিয়ে এসো। ওর খাবার আনো। আমার মেয়ের জন্য আমি আছি। কাউকে লাগবে না। সুলতানা কবির ব্যতিব্যস্ত হয়ে পড়ে। শরীর স্পঞ্জ করে দেয় নাতনির। আফিয়া খালা ততক্ষণে কাজ পরিষ্কার করে নিয়েছে। মেয়েটা কিছু খেতে চাইছে না। একটু খিচুড়ি খাইয়ে দিল। একটু সিরাপ খাইয়ে দিয়ে মেয়েকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিল শাহাদ। শিফাকে দিয়ে শেহজার সব জিনিস রুমে আনালো। নিজেও রুমে খেয়ে মেয়েকে বুকে জড়িয়ে ঘুমালো। দিয়া নিজের রুমে চলে গেল। আজ ওর বাবা থাকলেও হয়তো ওকে এভাবে যত্ন করত। যার বাবা মা নেই তার কেউ নেই এই দুনিয়াতে। এতটা কষ্টময় জীবন হয়তো না পেলেও পারত। আলো আমার, আলো ওগো, আলো ভুবন ভরা। আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা নাচে, আলো নাচে ও ভাই, আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে। জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি। আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনা, ও ভাই, যায় না মানিক গোনা। পাতায় পাতায় হাসি, ও ভাই, পুলক রাশি রাশি। সুরনদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা। রাতগুলো কাটে গভীর নিঃসঙ্গতায়। কখন ফুরাবে এই বিষাদের দিনগুলি। কখনো সরাসরি নিষেধ করা হয়নি এই মেয়েকে এভাবে রাতে বারান্দায় গান না করার জন্য। শুধু কি শাহাদের কানেই বাজে নাকি বাকিরা শুনেও চুপচাপ থাকে? প্রতি রাতেই কি গাইতো এই মেয়ে নাকি শাহাদ আসার পরই গাইল? বারান্দা থেকে সোজা রুমে ঢুকে দরজা আটকে দিয়ে মেয়ের পাশে এসে শুয়ে পড়ে। গানের প্রতিটি শব্দ কানে বাজে। শাহাদ উঠে গেল বিছানা ছেড়ে। মেয়ের গায়ের আশপাশের বালিশ সরিয়ে মেয়েকে কোলে নিয়ে দোলনায় শুইয়ে উঠে দাঁড়ায়। সোজা পা ফেলে সুইমিং এর উদ্দেশ্যে।
নিচে পুলের সামনে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় গান ভেসে আসা বারান্দার পানে। বরাবরের মতো হাতে একটা বই, পরনে নীল রঙা সুতি শাড়ি, দেয়ালে হেলান দিয়ে আকাশ পানে চেয়ে গাইছে আরাধ্য গান। এত আয়োজন নিয়ে বসতে হয় কেন গান গাইতে? এই মেয়ের প্রতিটি কাজে আভিজাত্যের ছোঁয়া। অথচ নিষিদ্ধ হালাল এই মেয়ে। হারাম নিষিদ্ধ হলেও নিষিদ্ধ হালাল বড্ড অপরিচিত শব্দ, চোখ ধাঁধানো রূপে মাঝে মাঝে হেরে যায় সাহাদের ভেতরের পৌরস্ত্য। শত হোক পুরুষ মানুষ, আকর্ষণ থাকবেই। কাবু করাটাই তো সিংহের পরিচয়। দু চোখ বুজে লাফ দেয় পুলের পানিতে। ধপাস করে উঠে পানি। আচমকা এমন শব্দে থেমে যায় গান। দোতলা থেকে পানির উৎসের দিকে তাকাতেই দেখতে পায় মানুষটা সুইমিং পুলে অস্বাভাবিকভাবে সাঁতরাচ্ছে। এ যেন আত্মসংযত করার অগ্নি পরীক্ষা। বসা থেকে দাঁড়িয়ে পড়ে রমণী। ঢোক গিলে আঁতকে উঠে ছুটে যায় নিজের কামরায়। বুক কাঁপছে। তবে কি এবার গানেও নিষেধাজ্ঞা জারি করবে? এত রাতে নীরবে নিভৃতে গাওয়া গানও কর্ণগোচর হল না। এবার গানের স্বাধীনতার পায়ও বুঝি বাঁধল বেরি। কাক ডাকা ভোরে ঘুম ভেঙে গিয়েছে শেহজার। উঠেই কাঁদছে। ঘড়ির দিকে তাকাতে দেখে ৫টা ৪০। ফজরের নামাজ মিস হয়ে গেল। সাহাদ উঠে মেয়েকে কোলে নিল। ঘুম ঘুম চোখে বুঝতে পারছে না মেয়ে কাঁদছে কেন। আচমকা দরজায় নক করার আওয়াজ পেয়ে দরজা খুলে দিতেই দেখে সুলতানা কবির। মাকে দেখে কিছুটা স্বস্তি পেয়েছে। মাকে বলে উঠল, আম্মু শেহজা কাঁদছে কেন? আমি বুঝতে পারছি না। সুলতানা কবির খাটে বসে নাতনির ডায়াপার চেঞ্জ করতে করতে বলল, বাবা হওয়া সহজ, মা হওয়া সহজ নয়। বাবারা সন্তানের সরাসরি দায়িত্ব পালন করে কিছু সময়ের জন্য, অথচ মায়েরা করে সারাদিন। শেহজার মায়ের বয়সটাও খুব কম। ভুল মানুষই করে। আমি জানি না কি এমন ভুল করেছে মেয়েটা যার দরুন এত বড় শাস্তি দিচ্ছ। জানো বাবু, আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 23 আর তোমার বাবার 35। উনি আমাকে নিজ হাতে সামলে নিয়েছিল। তুমি হওয়ার পর শরীর একেবারে ভেঙে গিয়েছিল। কত রাত আমার সাথে না ঘুমিয়ে কাটিয়েছে তোমার বাবা। আমি সেই ঋণ কখনোই শোধ করতে পারবো না। সাধারণত বাচ্চারা 2-3 বছর জ্বালাবে। এই সময়টা মায়েদের অনেক কষ্টে সামলাতে হয়। মাথার উপর একটা বটবৃক্ষ লাগে। আমার যেমন তোমার বাবা ছিল। তুমি কি কারো বটবৃক্ষ হতে পেরেছ বাবু? তোমার বয়স 38 বছর। আর দিয়ার মাত্র 22। তোমার বিয়ে যদি ওর বয়সে হতো তোমার ঠিক বড় একটা মেয়ে থাকত। আজ শেহজার গালে চড়ের দাগ দেখে তুমি বাড়ি মাথায় তুললে। মেয়ের কষ্ট সহ্য হলো না তোমার। তবে দিয়া কি কোনো বাবার মেয়ে নয়? বাবা নেই বলে ওকে কষ্ট সহ্য করতে হবে। মাঝে মাঝে মনে হয় তোমার বিদেশ যাওয়াটা বাহানা। দিয়ার থেকে নিজেকে আড়াল করতেই এমন কাজ করো। গত 2 বছরে একবার জিজ্ঞেস করেছ মেয়েটা ভালো আছে কিনা? খাওয়া দাওয়া করে কিনা? ওর প্রেগন্যান্সির সময় তোমাকে ওর বড্ড প্রয়োজন ছিল। অথচ পায়নি। তুমি বুঝতেও পারছো না ছোট্ট মেয়েটার হেসে খেলে পার করার বয়সে ওর কোলে জীবন্ত একটা বাচ্চা। সংসার কি বুঝে উঠার আগেই মা, স্ত্রী, ছেলের বউ হয়ে গিয়েছে। মেয়েটাকে একটু বুঝে নিও। আমি শেহজাকে নিয়ে যাচ্ছি। ফিডিং করাতে হবে। এত বড় বেডরুমের প্রয়োজন নেই তোমার যদি সেখানে রাজ করার মতো রানী না থাকে। তোমার কি কখনোই মনে হয়নি রুমটা খালি? মা প্রশ্ন ছুড়ে দিয়ে চলে গেল। নীরবতা পালন করে রইল। এসব প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। নিজেকে সবকিছু থেকে আড়াল করেই আজ এই অবস্থানে এসেছে। গন্তব্য সন্নিকটে। আবেগে বিগলিত হয়ে লাভ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 6টা। এখন আর ঘুম হবে না। উঠে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। সালাত আদায় করে জগিং স্যুট পরে বের হলো। প্রকৃতি যদি অশান্ত মনকে শান্ত করতে পারে,
যদি পার ভাঙা নদীর একটি গতিপথ হতো, একেবারে বিলীন হবে, নতুবা নতুন জায়গা, নতুন পলিমাটি জেগে উঠবে, আগের মতো সেই নদী আর থাকবে না। প্রাতঃকালীন ব্যায়াম সেরে রুমের পাশে নিজের ব্যক্তিগত জিমে গিয়ে কয়েকটা পুশ আপ দিল এবং ট্রেডমিলে কিছুক্ষণ এক্সারসাইজ করল। রুমে এসে নিজেকে ফর্মাল লুকে পুনরায় সাজিয়ে নিল। ডাইনিং এ সবাই খেতে বসেছে। শাহাদ আজ সবজি মুখে দিয়েই মুখ কুঁচকে গিলে নিল। শরবত মুখে দিতেই চিনির পরিমাণ অনেক বেশি, ডিম মুখে দিতেই কুসুম একেবারে কাঁচা রেখে দিয়েছে, সিদ্ধ হয়নি। শাহাদ চুপচাপ বসে আছে, কিছুই বলছে না। শেফালি মুখে দিতেই বলো, আজকের খাবার এমন অদ্ভুত কেন? মহারানী কি তরকারি রাঁধতেও ভুলে গেল? শিফা রেগেই উত্তর করল, আব্বু সরি, মাফ করবেন, জোরে কথা বলার জন্য। বড় ভাবির জ্বর 103-এর উপরে। বেচারি সকাল থেকে বমি করছে। আম্মু, আমি অনেক কষ্টে মাথায় পানি দিয়েছে, চোখ অবধি মেলতে পারছে না। তুমি এত অকৃতজ্ঞ কেন আপা? ভাবির সাথে সব সময় এমন করো? আজাইরা বসে অন্য ধ্বংস না করে মাঝে মাঝে তো রান্নাঘরে যেতে পারো। শেফালি চেতে উঠে বলল, যতবর মুখ নয় ততবর কথা, আমার বাপের অন্য আমি ধ্বংস করছি তোর কি? তুই ইদানিং বেশি ভাবি ভাবি করছিস না? শাহাদ চেয়ার ছেড়ে উঠে গেল। শেফালি আর শিফা দুজনের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এটিই প্রথম এবং এটিই শেষ। পরবর্তীতে আমি খাবার টেবিলে যদি এভাবে ঝগড়া করতে দেখেছি, এই বাড়িতে ডাইনিং টেবিলের এক্সিস্টেন্সই রাখব না। সকালবেলা ধমক খেয়ে প্রতিটি প্রাণী নীরব। রায়হান সাহেব খুব খুশি হলেন। শেফালি বড্ড বার বেড়েছে। উনি সন্তানদের বকা দেয়া পছন্দ করেন না, তাই নিজেকে সংযত রাখেন। এর মাঝে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে এলো দিয়া। সুলতানা কবির উঠে গিয়ে ধরতে ধরতে বলল, আজ উঠতে গেলে কেন মা? আমি তোমার রুমে নাস্তা নিয়ে আসতাম। ফুটবল গলায় ধীর স্বরে বলল, আমি ঠিক আছি আম্মু, সবার নাস্তা শেষ। আমাকে একটু আগে জাগাতেন, আমি তো কিছু বানাতেও পারলাম না। শাহাদ একবার আর চোখে তাকিয়ে দেখল, এক রাতেই এত পরিবর্তন। চোখ মুখ সব ফুলে গিয়েছে। শরীরে প্রাণের সঞ্চার নেই বললেই চলে। কিসের জন্য এমন করছে? জ্বর হয়েছে, ডাক্তার দেখাবে, তা না করে ঘরে বসে আছে কেন? দিয়া লক্ষ্য করল টেবিলের খাবারগুলো কেমন যেন এলোমেলো হয়ে আছে। একটু এগিয়ে আসে, দেখতে পেল কেউ কিছুই খায়নি। আজ ছুটা কাজের বুয়া আর আফিয়া খালা মিলে রেঁধেছে। শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মু, আব্বু, আপনাদের তো ঔষধ আছে, আপনারা বসুন, 10 মিনিটের মধ্যে আমি বানিয়ে নিয়ে আসছি। রায়হান সাহেব বললেন, ব্যস্ত হও না তো মা, তুমি খেয়ে নাও। সুলতানা দিয়াকে কিছু বানিয়ে ঔষধ খাইয়ে দাও। ওর জ্বর কমেছে কিনা দেখো না, কমলে ডাক্তারের কাছে নিয়ে যাও। সুলতানা গায়ে হাত দিয়ে দেখল গায়ে এখনো জ্বর। শাহাদ মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি গাড়ি পাঠিয়ে দিব, নিয়ে যাবেন ডাক্তার কাছে। কথা শেষ করেই বেরিয়ে গেল শাহাদ। গাড়ি পাঠাবে বলল। দিয়া কি ঠিক শুনল? নিজের গাড়িটা কারো জন্য প্রযোজ্য নয়। মেরুন রঙা ছাদখোলা গাড়িটাতে বসা সুলতানা এবং রায়হান সাহেব ছাড়া এই বাড়ির কোনো প্রাণীর নসিব হয়নি। আজ মানুষটা দিয়ার জন্য গাড়ি পাঠাবে বলল। এই কেয়ার টুকু টান ছিল নাকি দয়া? বিকেলে ডাক্তার দেখিয়ে এসেছে। ডাক্তার জানিয়েছে ভাইরাল ফিভার। ঠান্ডা লাগানোর ফলে এসব হয়েছে। শেহজাকেও মেডিসিন দিয়েছে। মায়ের অসুস্থতা মেয়ের উপর প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক। বাড়িতে অনুষ্ঠান। রায়হান সাহেবের ছোট বোন আসছে নেদারল্যান্ড থেকে। তিনি ছেলেকে বিয়ে করাতে চান বাংলাদেশে। মেয়েও দেখেছেন। মেয়ের পরিবার বাংলাদেশে থাকে। বিয়ে আগামী সপ্তাহে। রায়হান সাহেব চাচ্ছেন বোনের ছেলের বিয়ে এই বাসা থেকেই দিতে। বোনের এই কুল, সেই কুলের মধ্যে অভিভাবক এখন রায়হান সাহেবই আছেন। শাহাদ গিয়েছে রিসিভ করে নিয়ে আসতে। কলিং বেল বেজে উঠল। শিফা গিয়ে দরজা খুলে দিল। ফুফু মঞ্জিলা, উনার ছেলে নিশাদ এবং মেয়ে নিশি এসেছে।
রুমে ঢুকতেই সবাই অভ্যর্থনা জানালো। পেছনে শাহাদও আছে। সোফায় বসে সকলে কুশল বিনিময় করছে। মঞ্জিলা দিয়ার খোঁজ করে বলল, ভাবি বড় বউ কই? বিয়ের সময়েও তো আমি আসতে পারলাম না। শিফা তোর বড় ভাবিকে ডেকে আনো। আসলে মঞ্জিলা, বউয়ের জ্বর। অসুস্থ মেয়ে এটা। ওমা হঠাৎ, বাড়িতে অনুষ্ঠান। ওর কত দায়িত্ব। বংশের বড় বউ। ঠান্ডা লাগছে, ভাইরাল ফিভার। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সবার কথার মাঝেই দিয়া, শিফা রুমে প্রবেশ করল। দিয়ার কোলে ছোট্ট শেহজা। বাবাকে দেখে অস্থির হয়ে পড়েছে। এতক্ষণ ফোনে মনোযোগ দিয়ে কাজ করছিল। অনেকগুলো মেইল এসেছে। সেগুলোই চেক করছিল। ফোনটা পকেটে ঢুকিয়ে হাত বাড়িয়ে দিতেই শেহজা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। শাহাদ গাঢ় করে মেয়ের দুগালে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরল। মঞ্জিলা অবাক হয়ে দেখছে। দিয়াকে দেখে বলেই ফেলল, ওমা বউ তো আমাদের শিফা থেকেও ছোট। শিফা হেসে বলে, একদম সেরকম লাগছে না। আসলে ভাবি আমার বড়। নিশাদ কেমন অদ্ভুতভাবে দেখছে। দিয়া সেই চাহনিতে কিছুটা বিচলিত হল। শাহাদের মাঝেই বলে উঠল, আম্মু শেহজাকে ডাক্তার কি বলেছে? শেহজার মেডিসিন দিয়েছে। টেস্ট দিয়েছে কিছু। 2-1 দিনের মধ্যেই করাতে বলেছে। ওর আসল মেডিসিন হলো ওর মা। মা সুস্থ থাকলে ইনশাআল্লাহ মেয়েও সুস্থ থাকবে। সারাক্ষণ দুষ্টুমি করবে, কিন্তু বাবাকে পেলে এই মেয়ে দুষ্টুমি কি সেটাই ভুলে যায়। এই যে এত সুন্দর করে চুপটি মেয়ে রে বাবার কোলে বসে আছে। মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠে বাবার দুষ্টুমিতে। শাহাদ মেয়েকে কাতকুতু দেয় আর মেয়ে হাসে। শাহাদ উঠে দাঁড়ায়। মেয়েকে কোলে নিয়ে রুমে যাবে। গায়ের পোশাক বদলে নিতে হবে। সারাদিন অনেক দৌড়ঝাঁপ করেছে, গোসল করে চেঞ্জ করা প্রয়োজন। ফুফু এবং কাজিনদের উদ্দেশ্যে বলল, তোমরা বসো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। নিশি বলল, ভাইজান, বাবুকে দিয়ে যান। পরে নিও, এখন আমার আর প্রিন্সেসের পার্সোনাল টাইম। শাহাদ চলে গেল নিজের রুমে। দিয়া সোফায় বসে কথা বলছে ফুফুদের সাথে। শিফা, শেফালি, নিশি এবং নিশাদ নিজেদের মধ্যে দুষ্টুমি করছিল। কথার মাঝে নিশাদ দিয়াকে বলল, ভাবিজান আপনার রূপের রহস্য কি বলুন তো? বিয়ের পর আমার বউটাকে টিপস দিবেন। উপস্থিত সকলে হেসে উঠল। দিয়া বিব্রত বোধ করে কিঞ্চিত হাসল। শিফা নিশাদকে বলে, ভাইয়া, ভাবিজান আর ডেকো না। বড় ভাইজান শুনলে রাগ করবে। ভাবিমা ডাকো। বড় ভাইজান কি ডাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে? শেফালি মুখ ভেঙচি দিয়ে বলে, আর বলিস না, গতবার আজমাত ওরে ভাবিজান বলাতে ভাইজান সবার সামনে ধমক দিছে। শিফা একটু রেগে বলল, আজমাত ভাইয়ার ও দোষ ছিল। ভাবির সাথে ফ্লার্ট করছিল ভাইজানের সামনে। ভাইজান এসব পছন্দ করে না, এটা তো ও জানত। নিশাদ মলিন মুখ করে বলে, বেচারা আজমাত। বেককল তো বুঝে সারে নাই যে সামনে সাক্ষাৎ জম বসেছিল। ওর কপাল ভালো ভাইজান ওরে আছাড় দেয় নাই। হঠাৎ শিফা আর নিশি হো হো করে হেসে উঠল। নিশাদ হাসির কারণ জিজ্ঞেস করলে বলে, তোমাকে বড় ভাইজান এইচএসসি পরীক্ষার টেস্টে ম্যাথে ফেল করার অপরাধে একটা আছাড় দিয়েছিল না? মনে আছে? পুনরায় পুরো ড্রয়িং রুমে হাসির ছটা। মঞ্জিলা বলে উঠল, ভাবি আমার সেই কথা মনে পড়লেই মুখটা ভয়ে শুকিয়ে যায়। কিভাবে শাহাদ নিশাদকে আছাড় মাতারা চিহ্ন রছিল। দিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিশাদ লজ্জা পেয়ে বলে, এসব বাদ দাও তো। ভাবিমা সামনে। লজ্জা দিও না। দিয়া অবাক হয়নি। এটাতেই অভ্যস্ত। এ বাড়ির সব ছেলেরা দিয়াকে ভাবিমা ডাকে। শাহাদের করা নির্দেশ। কথা বলার সময়ও সবাই চোখ নামিয়ে কথা বলে। দিয়া উঠে যায় জায়গা থেকে। সারাদিন শুয়ে বসে কাটিয়েছে। একটু কফি খাওয়া দরকার। বাড়ির সকলের জন্য নাস্তাও বানাবে। রান্নাঘরে যেতেই কানে এলো শেফালির গলা নিশিকে বলছে, এই মেয়ে থেকে সাবধান। ভাইজান ঘরে জায়গা দেয় না।
ছাদে একপাশে দাঁড়িয়ে আছে শিফা। ভীষণ মন খারাপ। বড় ভাইজান কখনোই তাকে বকা দেয় না। অথচ আজ ধমক দিল। গাছের ফুলগুলো কেমন নেতিয়ে পড়েছে। এই সময়টাতে ছাদে কেউ আসে না। গোধূলি বেলায় সঙ্গহীন থাকতে বেশ পছন্দ এই মেয়ের। প্রিয় মানুষটার রুম দেখা যায় সরাসরি। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। পরক্ষণে সকালের বোকার কথা পুনরায় মনে উঠায়, মন খারাপ করে গোলাপ গাছে পানি দিতে শুরু করে। আমার ছোট্ট গোলাপটা নেতিয়ে যাক, তবু ঝরে না পড়ুক। আমার বাগানের গোলাপটাতে সহস্র কাঁটা থাকুক, ছিঁড়ে নেয়ার আগে যেন হাতে ফুটুক। আমার লাল গোলাপটা আরো রঙিন হোক। কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখে বড় ভাইজান দাঁড়িয়ে আছে। শিফা ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। ভাইজান তো কখনো এই সময় ছাদে আসে না। কথাগুলো তাকেই বলেছে তা স্পষ্ট। শাহাদ এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে বলে, আমার গোলাপটার কি ভাইজানের উপর বড্ড অভিমান হয়েছে? শিফা দুপাশে মাথা নাড়ে। গলা ধরে আসছে। কথা বললেই কেঁদে দিবে। শাহাদ বোনকে পাশের সিমেন্টের টুলে বসিয়ে বলল, এত ফুটবল হলে তো হবে না ফুল। তোমাকে আমি মেয়ের মতো করে বড় করেছি। আমি আঘাত দিব ভাবলে কি করে? তোমার জন্মের সময় সবচেয়ে বেশি খুশি হওয়া মানুষটা আমি ছিলাম। আমার শাসনে যদি আমার ফুল কষ্ট পেয়ে ঝরে যেতে চায়, আমি ব্যর্থ। আকস্মাৎ হাউমাউ করে কেঁদে দিল শিফা। শিফা শাহাদের যতখানি আদর পেয়েছে তার সিকিভাগও শেফালি পায়নি। শেফালি সবসময় ছিল ভিন্ন রকম। শিফার জন্মের পর সবচেয়ে বেশি আঘাত করেছে শেফালি। কোল থেকে ফেলে দিয়েছে, বালিশ চাপা দিয়েছে, ওর ধারণায় ছিল শিফা ওর প্রতিদ্বন্দ্বী। শাহিন বরাবরই আগলে নিয়েছে শিফাকে। আজও দিয়াকে রক্ষা করতে গিয়ে শিফা বকা খেয়ে বসল, এই কথা শাহাদের কর্ণগোচর হয়নি। এই ছোট্ট বোনটার কাছে শাহাদ কৃতজ্ঞ। তার মেয়ে এবং মেয়ের মাকে সবসময় শিফা আগলে রেখেছে শেফালি থেকে। বোনের চোখের পানি মুছে দিয়ে বলে, নিজেকে সাইদা রোজা শিফা হিসেবে গড়ে তোলো, নিজের চারপাশটায় বেষ্টনী গেঁথে দাও। যেন কেউ ছুতে এলে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে যায়। সেখানে শাহাদ ইমরোজও যদি ঘায়েল হয় তাতেও যেন তোমার সফলতায় বাধা না আসে। শিফা নাক টেনে ক্রন্দনরত গলায় বলে, আপনি আমার আইডল ভাইজান। আমি নিজেকে গড়ে তুলব, কিন্তু আমাকে বেষ্টনী দেয়ার দায়িত্ব আপনার। আপনার দোয়া ছাড়া আমার চলবে না। শাহাদ হাসে। সেই সাথে শিফাও হাসে। ভাইবোনের এই দৃশ্য আড়াল থেকে দুজন দেখে। একজন মন থেকে দোয়া দেয়, তার অন্তরাত্মা কাঁপে কিভাবে এই পাহাড়সম লোক থেকে তার বোনের হাত চাইবে। অপরজনের চোখে ক্রোধের আগুন। তার আগুনে জ্বালিয়ে দিবে ভাইবোনের এই ভালোবাসা। ধূলিসাৎ করবে সব। যেমনটা করেছিল বছর দুয়েক আগে। ডাইনিং এ সবাই সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য বসেছে। টেবিলে সাজানো আছে হরেক রকম খাবার। আজ সব খাবার সুলতানা নিজে রান্না করেছে ছোট ননদের জন্য। সাহায্য করেছে শিফা আর নিশি। সুলতানা কিছুতেই দিয়াকে কাজ করতে দিবে না। বসিয়ে রেখেছে ডাইনিংয়ে। রায়হান সাহেব এসেছেন কিছুক্ষণ আগে। সবার সাথে গল্প করছেন। শিফা ডেকে এসেছে বড় ভাইজানকে। শাহাদ মেয়েকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। একেবারে সুটেড বুটেড হয়ে। কালো ব্লেজার, ভেতরে অফ হোয়াইট শার্ট, কালো ফর্মাল প্যান্ট। শার্টের উপর দুটো বাটন খোলা। ব্লেজারের কলারে ব্রুচ লাগানো। চুলগুলো সেট করা। চশমাটা পরিবর্তন করেছে। রিমলেস পরেছে আজ। কোথায় যাচ্ছে মানুষটা? দিয়া এক নজর তাকিয়ে চোখ নামিয়ে টেবিলে হেড ডাউন করে রেখেছে। শাড়ির আঁচল তুলে ঘোমটা টেনে রেখেছে, চোখ নত। তাকাবে না নিষিদ্ধ জিনিসের দিকে। বুকের ভেতরটা আজ চিনচিন করে উঠল। এই মানুষটা কেন তাকে ভালোবাসতে পারল না? সে কি ভালোবাসার যোগ্য ছিল না? একমাত্র মেয়ে শেহজাকে আদরে আদরে ভরিয়ে দেয়, অথচ শেহজার গর্ভধারিণী মায়ের দিকে ফিরেও তাকায় না। বুকের গহীন থেকে উৎপন্ন দীর্ঘশ্বাস আজ পরিবেশ ভারী করে রেখেছে। রায়হান সাহেবের প্রশ্নে ধ্যান ভাঙ্গে দিয়ার।
কোথাও কি যাচ্ছ তুমি? শাহাদ মেয়েকে পুনরায় আদর করে শিফার কোলে দেয়। বাবাকে উদ্দেশ্য করে জবাব দেয়, বাণিজ্যমন্ত্রীর মেয়ের বিয়ে, আমার ফিরতে দেরি হবে, আপনারা খেয়ে ঘুমিয়ে যাবেন। শাহাদ মেয়ের গালে চুমু দিয়ে বেরিয়ে গেল। মঞ্জিলা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, শাহাদের ভরা সংসার দেখেই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাইয়া। রায়হান সাহেব চিন্তিত। উনার নীরবতা দেখে সুলতানা মুখ খুলবে তখনই দিয়া বলে উঠল, আম্মু আমি রুমে যাই, শেহজাকে খাওয়াতে হবে। সুলতানা কবিরের সম্মতি দেখে স্থান পরিত্যাগ করল দিয়া। এখন হয়তো সেখানে সকলে সাংসারিক আলোচনা করবে যা শাহাদ এবং তাকে ঘিরে। এসব শুনতে আর ভালো লাগে না। দুটো বছর ধরে, স্বামী থাকতেও না থাকার মতো একই ছাদের নিচে আছে। মেয়েরা যে সময়টা পরিবার পরিজন আপন মানুষ নিয়ে তারা চিহ্নটায় দিয়া সে সময়টা পাশে কাউকে পায়নি। বিশ্বাস অবিশ্বাসের মাঝে অনেক প্রতিঘাত সে মেনে নিয়েছে। ওই দিনগুলোর কথা মনে আসলেই বুক চিরে কান্না আসে। মনে হয় তখনই এই ইচ্ছা জীবনকে শেষ করে দিতে পারত, তাহলে বাকি জীবনটা আফসোসের হতো না। কিন্তু জীবনের উপর আল্লাহ ছাড়া অন্য কারো কোনো অধিকার নেই। নেহাতা তত্ত্বা মহাপা তারা চিহ্নপ না হয় কবে বাবা মায়ের কাছে চলে যেত। বাবা মা যেদিন অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিন চোখের সামনে শুধু অনিশ্চিত জীবন দেখেছে। বাবা মাকে নিয়ে দেশে ফেরার পর দাদার কাছে গিয়েছিল। দাদা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল না জানিয়ে বিয়ে করার অপরাধে। বাবা সেই গ্রামে নিজের নামে থাকা জমিতেই টিনের ঘর তোলে। গ্রামের কলেজে বেছে নেয় শিক্ষকতার পেশা। গ্রামের লোকজন বলতো বিদেশ থেকে এত পড়াশোনা করে আসা মানুষটা আজ গ্রামে পড়ায়। বউটা কুফা। বাবা তো বিয়ের আগেই শহরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। সেই পেশা চাইলেই নিয়মিত করতে পারত, কিন্তু তা না করে গ্রামেই পড়িয়েছে, আবাদি জমিতে চাষাবাদ শুরু করেছিল। সুখেই ছিল। কোনো কিছুর অভাব বোধ করেনি দিয়া ছোটবেলায়। অভাবের মধ্যে ছিল একটা ছাদ পেটানো বাড়ি। এটাও দিয়ার বাবার ইচ্ছাকৃত কাজ। দিয়ার বাবা মুরাদ মজুমদার খুব বই পাগলা মানুষ ছিলেন। তার কয়েকটা প্রিয় উক্তির মধ্যে হুমায়ুন আহমেদের একটি ছিল, পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে, সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না। কোনো মানে হয়। দিয়ার বাবা যখন কবিতা আবৃত্তি করতেন, আমিরা তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। কিছু কথা বুঝতেন, কিছু বুঝার নাগালের বাইরে। তবে অনেকটা বাংলা আয়ত্ত করে নিয়েছিল 18 বছরের সংসার জীবনে। আজও দিয়াদের টিনের চালে ধূপধাপ বৃষ্টির ফোঁটা পড়ে। সেই সেতার শোনার জন্য কেউ নেই। মুরাদ টিনের চালে বৃষ্টির ঝনঝন করা শব্দের ভক্ত ছিলেন। পুকুর ভর্তি রাজহংসীর বিচরণ উনাকে মুগ্ধ করত। একমাত্র কন্যা দিয়াকে নিয়ে জমির আইল ধরে হেঁটে আসত। প্রতি শনিবার গ্রামে বাজারের দিন, বাজার করে আসার সময় দিয়ার মায়ের জন্য এক মুঠ কাচের চুড়ি নিয়ে আসতে ভুল করত না। মা সেই কাচের চুড়ি আগলে রেখে বলতেন, আমার দিয়ারানী যখন বড় হবে এই সব চুড়ি তার হবে। দিয়ার মা ইরানি বংশোদ্ভূত ছিলেন। মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারের উপর মাস্টার্স করতে গিয়েছিলেন দিয়ার বাবা। সেখানেই পরিচয় আমিরার সাথে। এরপর সৌদিতে আসেন হজ্জ পালনে। আমিরার পরিবারের সকলে থাকতেন সৌদিতে। আমিরার পরিবার মুরাদকে মেনে নিতে অগ্রাহ্য করায় পালিয়ে আসে আমিরা। আর কখনো যায়নি বাবার দেশে। সুন্দর ছিমছাম সাজানো সংসার ছিল দিয়াদের। দিয়া মায়ের ওড়না দিয়ে বউ সাজত। দিয়ার ইন্টার প্রথম বর্ষের পরীক্ষা শেষ। পরদিন ঘুরতে যাবে মুরাদের ফুফুর বাড়ি। ব্যাগ গুছিয়ে বিকালের নাস্তা খেতে বসেছিল তিনজন। বাবাকে উকিল জায়গা সংক্রান্ত কাগজ নিয়ে ফোন দিয়েছে। দিয়ার দাদাই খবর দিয়েছিল যেতে। সাথে মাকে নিয়ে যেতে বলেছে কারণ বাবার বেশিরভাগ জায়গা মায়ের নামে লেখা। দিয়াকে রেখে গিয়েছে পাশের বাড়ির তাহমিনা আপার কাছে।
দিয়া আর তাহমিনার বয়সের ব্যবধান 1 বছর। তাহমিনা গ্রামের কলেজে ডিগ্রিতে পড়ে। বাবা মা আসার আগ অবধি গল্প চলে। ঘড়িতে রাত 10:30। এতক্ষণ খুশি হলেও এবার দুশ্চিন্তা শুরু হলো। দিয়া নিজের বাড়ির দিকে রওয়ানা দিল দেখে আসার জন্য, বাবা মা এসেছে কিনা। সাথে এসেছে তাহমিনা এবং তাহমিনার বাবা। বাড়ির সামনে একটা সাদা হাসপাতালের গাড়ি। উপরে লাইট জ্বলে গাড়িটার। দিয়া ঠেলে ভিড়ের মধ্যে বড় উঠল। আমার বাবা যান, আম্মিজান কি আসছে? হ্যাঁ, সেদিন দিয়ার বাবা মা এসেছিল। তবে পায়ে হেঁটে নয়, সাদা গাড়ির সিটে করে। একসাথে দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, স্পট ডেথ। এই হৃদয়বিদারক দৃশ্য যে দেখার মতো, সহ্য করার মতো ছিল না। কেঁদেছিল গ্রামের প্রতিটি মানুষ। সবার একটা দুশ্চিন্তা, মুরাদের মেয়েটার কি হবে। একই গ্রামে থেকে দাদা সাহেব এত বছর এড়িয়ে চললেন, ছেলের বিদায়বেলায় গগন বিদারী কান্নায় ফেটে পড়লেন। বুকে আগলে নিলেন নাতনিকে। দাদা সাহেবের জীবদ্দশায় দিয়া থেকেছে রাজকন্যার মতো। দাদিজান বিদায় নেন প্রথমে, এরপর দাদা সাহেব। ততদিনে দিয়ার বাবার জায়গা সম্পত্তি সব কিছু নিয়ে ঝামেলা চলছিল। দিয়া এত সব বুঝে উঠতে পারছিল না। শ্বশুর রায়হান সাহেবের অফিসের ম্যানেজার ছিলেন বাবার বন্ধু নওয়াজ আঙ্কেল। তার কাছে মুরাদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকাতে একদিন দিয়ার চাচার সাথে দেখা করতে যায়। দিয়াকে অনেক দিন পর দেখে নিজেও কিছুটা চিন্তিত হয়ে পড়ে। সেবার আঙ্কেলই ছিল দিয়ার বিয়ের ঘটক। দরজায় কড়া নড়ার আওয়াজ পেয়ে দিয়া শেহজাকে খাওয়ানো শেষ করে উঠে বসে। একা থাকলেই রাজ্যের চিন্তা ঘিরে ধরে। নেতিয়ে পড়া শরীর নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজায় দাঁড়িয়ে আছে নিশি এবং শিফা। শিফা দিয়ার জন্য জুস নিয়ে এসেছে। এই মেয়ে দুটোকে অনেক আপন আপন লাগে। দিয়ার নিসঙ্গতা কেটে যাবে এখন এদের সাথে। পাভেল গাড়ি চালাতে চালাতে নিজের বার রিং হওয়া ফোনের দিকে চোখ যাচ্ছে। গাড়ি চালানো অবস্থায় ফোন ধরলে বসো যে হাত পা ভেঙে দিবে তার ব্যাপারে সন্দেহ নেই। এই ডিফেন্স সেক্টরের লোকদের নিয়ে বড্ড ঝামেলা। এরা জন্মের পর থেকেই মনে হয় যেন নিয়ম শৃঙ্খলা শিখে জন্ম নিয়েছে। পাভেল গাড়ি সাইডে রেখে ফোন ধরো। আদেশ পেয়ে তড়িঘড়ি করে গাড়ি রাস্তার পাশে দাঁড় করালো। ফোন ধরে কথা শেষ করেই পুনরায় স্টিয়ারিং ঘুরালো। গাড়ি গিয়ে থামল সরাসরি সেনাকুঞ্জে। গাড়ি থেকে নেমেই প্রবেশপথের দিকে এগিয়ে গেল। কালো ব্লেজারে এমন সুদর্শন পুরুষ দেখে চোখ আটকে গেল কোনো এক তনয়ার। ঢুকতেই বাণিজ্য মন্ত্রী দেলোয়ার হোসেন এগিয়ে এলেন শাহাদকে দেখে। হ্যান্ডশেক করে চমৎকার হাসি দিয়ে সবার মাঝে নিয়ে গেলেন। এখানে উপস্থিত আরও অনেক এমপি, মন্ত্রীসহ সিনিয়র নেতাকর্মী ছিলেন। বাবার সাথে প্রত্যেকের সম্পর্ক ভালো হওয়াতে সবসময় আধিক্য থাকে শাহাদের। এছাড়া একজন নেভি কর্মকর্তা হিসেবে তো গুরুত্ব রয়েছেই। প্রায় সবাই পরিবার নিয়ে এসেছে। পরিবার নিয়ে আসনি কেন শাহাদ? বাণিজ্যমন্ত্রীর প্রশ্নে শাহাদ কিছুটা বিচলিত হয়ে গেল। মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলল, আমার মেয়েটা ভাইরাল সিকনেসে ভুগছে। তাই বাইরে নিয়ে আসতে চাইনি। সরি, আসলে বুঝতে পারিনি। তখনই দলের সিনিয়র নেতা পারভেজ বলে উঠলেন, 2 বছরে কোনো প্রোগ্রামেই তো দেখলাম না বউ বাচ্চাকে। আমাদের এক্স লেফটেন্যান্ট কমান্ডার সাহেব বউকে লুকিয়ে রাখতে চাইছেন। দেখাবেন না? কুটিল হাসিতে উপস্থিত অনেকেই সায় দিয়ে হাসছে। ঠান্ডা মস্তিষ্কে প্রত্যুত্তর করল, বউ কি শোপিজ যে দেখাতে হবে? লোকে এসে দেখে যাবে আর প্রশংসা করে বলবে, বাহ, শাহাদের শোপিজটা তো চমৎকার। কোথা থেকে কিনেছে? এমন কিছু কি নেতা সাহেব? আমার সম্পদ আমারই থাকুক, নিলামে উঠাবো না। অপমানে মুখ একদম শুকনো বেলুনের মতো চুপসে গেল। প্রসঙ্গে পাল্টে শাহাদ দেলোয়ার হোসেনকে বলল, স্যার চলুন ম্যাডামের সাথে দেখা করে আসি। আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে আসার আগে। দেলোয়ার হোসেনের সহধর্মিণী কোকেয়া আক্তার শাহাদকে পছন্দ করে। শাহাদকে দেখেই এসে জড়িয়ে ধরলেন। নিজের ছেলের মতো স্নেহ করেন।
দেলোয়ার হোসেনের হাসপাতালের দিনগুলোতে পরিবারের মতো পাশে ছিল। নিজে থেকে দলের ছেলেদের দিয়ে তত্ত্বাবধানে রেখেছিলেন। দেলোয়ার হোসেন নববধূ এবং বরের কাছে নিয়ে গেলেন। নিজেদের মধ্যে আলাপ সারতেই আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। তখনই উনার ছোট মেয়ে এসে পাশে দাঁড়ায়। মেয়েকে পরিচয় করিয়ে দিয়ে বলে, শাহাদ আমার ছোট মেয়ে এলিন। ইউকে থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। এখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছে। গত সপ্তাহে এসেছে বোনের বিয়েতে। পরিচয় করিয়ে দিয়ে দেলোয়ার সাহেবের ডাক পড়লে ওদের রেখে উনি চলে যায়। শাহাদকে দেখে এলিন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, নাইস টু মিট ইউ। শাহাদ মুচকি হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম। সরি দিস ইজ নট মাই রিচুয়াল অ্যাকচুয়ালি। ওকে উইথ মাই সালাম। এলিন কিছুটা বিব্রত হল। হাত সরিয়ে মুঠ করে নিল। সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। সরি। অ্যাকচুয়ালি আই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। আই ফরগট দিস ইজ বাংলাদেশ। সো নিড টু ফলো ইট, রিচুয়ালস। Also need to speak Bengali in front of Bangladeshi citizen and defense officer as because they are too much obsessed with their language. সরি। আমি দুঃখিত। ভীষণভাবে। আমি খুব ভালো বাংলা পারি কিন্তু মাঝে মাঝে অভ্যস্ততায় ইংরেজি চলে আসে। শাহাদ উপর নিচ মাথা নাড়াল। আশপাশে মানুষের প্রচণ্ড ভিড়। নিচে ছোট বাচ্চারা খেলা করছে। হঠাৎ একটা বাচ্চার দিকে চোখ পড়ল। কেমন যেন আদুরে লাগল। বুকের মাঝে হালকা চিনচিন করে উঠল। কেন যেন কষ্ট হচ্ছে। পাশে হাঁটছে এলিন। এলিন বক বক করেই যাচ্ছে। এলিন প্রশ্ন করল, আপনি পড়াশোনা কখন শেষ করেছেন? শাহাদ সম্বিত পেয়ে জিজ্ঞেস করল, কেমন পড়াশোনা? পোস্ট গ্র্যাজুয়েশন? ইয়েস। 12 বছর আগে। কি? এলিন চমকে তাকালো। মুখের এমন ভঙ্গি করল যেন ভূত দেখেছে। আচমকা অদ্ভুত প্রশ্ন করে বসল, আপনার বয়স কত? এবার শাহাদ প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, এক্সকিউজ মি। এলিনকে ওভাবে রেখেই শাহাদ সামনে হেঁটে গেল। শাহাদ এক পর্যায়ে হলের মধ্যে দৌড় দিল। সকলে এভাবে শাহাদকে দৌড়াতে দেখে বিস্মিত। দেলোয়ার সাহেব এগিয়ে আসছে। এলিন চেঁচিয়ে জিজ্ঞেস করছে, শাহাদ দৌড়াচ্ছেন কেন? 1 বছরের একটা মেয়েকে মা চেয়ারে বসিয়ে অন্যদের সাথে গল্প করছে। ফুটফুটে মেয়ে, গোল গোল চোখ। হাসলেই মনে হয় হাতছানি দিয়ে ডাকছে। মা আর মেয়ের দূরত্ব প্রায় 2 হাত। মেয়েটির হাতের খেলনাটি নিচে পড়ে গিয়েছে। মায়ের সেদিকে খেয়াল নেই। মেয়ে খেলনা নেয়ার জন্য নিচে নামার চেষ্টা করছে। আর একটু পেছনে গেলেই পড়ে মাথা ফেটে যাবে। চেয়ারের সামনে ক্যামেরার প্লাগ এবং বিদ্যুৎ সংযোগের সকল তার। এমন দুঃসহ মুহূর্তে কি করে মা অমনোযোগী হতে পারে? বিবেক কি করে দিল এই জায়গায় চেয়ারে মেয়েটাকে বসানোর জন্য? এতটাই কেয়ারলেস। প্রায় অনেকেই থমকে গিয়েছে অথচ মেয়ের মায়ের হুঁশই নেই, গল্প করেই যাচ্ছে। মেয়েটা পড়েই যাচ্ছে প্রায়। শাহাদ পায়ের স্পিড বাড়িয়ে দিল। এতটা তীব্র গতিতে রেসও লাগায়নি কখনো। বাঘের গতির মতো ক্ষিপ্র দৌড়। ওয়েটাররা ভয় পেয়ে ছিটকে গিয়েছে। বরের জিনিসপত্র রাখার জন্য ডেকোরেশন টেবিল ছিল সামনে, ওটার উপর উঠে লাফ দিয়ে একটা চেয়ারে পা দিল, আরও 2টো চেয়ার অতিক্রম করল 2 লাফে। সোজা রাস্তায় হাঁটার উপায় নেই এত মানুষ। কৌতূহলী মানুষ না সরে ভিড় করছে। অনেকের চক্ষু ছানাবড়া। একেবারে সন্নিকটে এসে মেয়েটাকে ধরে ফেলল, হাতের বাহুতে ধরে একটানে কোলে তুলে নিল। এমনভাবে ধরল বাচ্চাটাকে, বাচ্চা থেকে ইলেকট্রিক প্লাগের দূরত্ব 4 কি 5 ইঞ্চি। বুকে জড়িয়ে ধরল ছোট্ট পুতুলটাকে। সাথে সাথে ভয় পেয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল বাচ্চা মেয়েটা। শাহাদের দম আটকে গিয়েছে। এই বাচ্চা মেয়েটার জায়গা অল্প কিছুক্ষণের জন্য হলেও শেহজাকে কল্পনা করে ফেলেছে। আজ বুঝতে পারছে মেয়েটা ওর জন্য কি? বুকের ধুকপুকানি এখনো কমেনি।
উপস্থিত প্রত্যেকে মুগ্ধ হয়ে দেখছে সাহাদকে। মেয়ের মায়ের চোখে পানি। মা এগিয়ে আসতেই সাহাদের কাছে মেয়েকে চাইল। বুক থেকে সরিয়ে মেয়েকে মায়ের কাছ দিতেই বলে দিল, সাবধানে। অন্য সময় হলে এই মহিলার মেয়েলি গালে হয়তো নিজের 5 আঙুল বসাতো। এই অবস্থায় নিজেই স্থির নেই। সেখানে অন্য কিছু মাথাতেই আসছে না। সাহাদ জায়গায় দাঁড়িয়ে স্তব্ধ। কি ঘটে যেত? সকলে সাহাদের কাছে এগিয়ে এলো। চারদিকে গুঞ্জন। সাহাদকে বাহবা দিচ্ছে। প্রবল বিরক্ত সাহাদ। মানুষের দুমুখ রূপ। খেয়াল অনেকেই করেছে। দায়িত্ব নিয়ে এগিয়ে যায়নি বাচ্চাটাকে ধরতে। এলিন, কোকেয়া আক্তারও এলো। সাহাদ পকেট থেকে ফোন বের করে বাসায় ফোন দিচ্ছে। কেউ ফোন ধরছে না। ল্যান্ডলাইনে ফোন দিল তবুও ফোন ধরছে না। উপায় না পেয়ে ফোন দিতে গেল দিয়াকে। কিন্তু দিয়ার ফোন নাম্বার যে ফোনে নেই। আকস্মাৎ পাভেলকে ফোন দিয়ে ভেতরে আসতে বলল। দেলোয়ার হোসেন চিন্তিত গলায় বলল, কি হয়েছে সাহাদ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সাহাদ যেন এই দুনিয়াতে নেই। কেমন বোকাসোকা চেহারা করে তাকাচ্ছে। চিন্তিত অবস্থা দেখে দেলোয়ার সাহেব এক গ্লাস পানি এগিয়ে দিলেন। অন্য অফিসার, নেতাকর্মী, মন্ত্রীরা এগিয়ে এলেন। এমন সময় পাভেল ভেতরে আসলো। সাহাদ পাভেলকে বলল, পাভেল, তোমার ম্যাডামকে কল দাও। পাভেল হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। ম্যাডামকে কি করে কল দিবে? এ যাবৎকালে এমন কথা বলেনি সাহাদ। বউকে যেখানে কাউকে দেখায়নি সেখানে বউয়ের ব্যক্তিগত নাম্বার পিএসের কাছে কিভাবে থাকবে? এভাবে তাকিয়ে থাকতে দেখে সাহাদ পুনরায় ধমকে বলল, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আমি ম্যাডামের নাম্বার কিভাবে পাবো? আমি এত কথা জানি না, বাসায় ফোন দাও। কেউ ফোন ধরছে না কেন? এমন সিচুয়েশনে এর আগে কখনো পড়েনি পাভেল। কেউ ফোন না ধরলে ওর ফোন কিভাবে ধরবে? এমন সময় হঠাৎ মাথায় এলো নিশাদের কথা। এয়ারপোর্টে নিশাদের নতুন সিম কিনে দিয়ে সব সেট করে দিয়ে ওর কাছ থেকে নাম্বার নিয়েছিল। নিশাদকে ফোন দিতেই নিশাদ ফোন ধরে। হ্যালো নিশাদ, ম্যাডাম আছে বাসায়? হ্যাঁ বলো, কোন ম্যাডাম? দিয়া ম্যাডাম। আছে তো। ম্যাডামকে দাও। পাভেল বাসায় ফোন দিতেই সাহাদ অপেক্ষা করছে। মনে মনে চাইছে যেন কেউ একজন ফোন ধরে। পাভেল ফোন এগিয়ে দিল সাহাদের দিকে। এমন সময় দিয়া ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। সাহাদ প্রশ্ন করে বসল। ফারাহ, আমার শেহজা কেমন আছে? প্রায় 2 বছর। হ্যাঁ ঠিকই তো, 2 বছর পর মানুষটা নাম সেই নামে ডাকল। পুরোপুরি চমকিত। ধমনী, শিরা বেয়ে প্রবাহিত হচ্ছে শীতল রক্ত। স্পষ্ট টের পাচ্ছে শারীরিক কম্পন। উত্তর দিতে চাচ্ছে তবুও গলা দিয়ে শব্দ বের হতে নারাজ। হারিয়ে গিয়েছে বর্ণমালা। এলোমেলো অক্ষরগুলো শব্দজোট করতে ব্যর্থ। শীতল ছোঁয়া কা জুড়ে। বড্ড ভালোবেসে দিয়াকে ফারাহ নামে ডেকেছিল সাহাদ। পুনরায় প্রশ্নে সম্বিত ফিরে পেয়ে বলে, আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গায়ে জ্বর। ওকে রেডি করো। আসছি আমি। হাসপাতালে নিয়ে যাব। ফোন কেটে পাভেলের হাতে ধরিয়ে দিয়ে দেলোয়ার হোসেনকে বলে, স্যার, আমার মেয়েটার অবস্থা ভালো না। আমি আজ যাই। আরেকদিন আসব। হাসপাতালে যেতে হবে। দেলোয়ার সাহেব চিন্তিত হয়ে বলল, তোমাকে আটকাই কি করে বলো তো? এমন একটা দিন আমি যেতে পারছি না। স্যার, সমস্যা নেই। আমি জানাবো আপনাকে। ম্যাডাম, আসি। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। সাহাদ কোনোরকম বেরিয়ে এলো। সচেষ্ট ব্রেন এত দ্রুত কি করে তেজহীনভাবে জমাট বেঁধে গেল বুঝতে পারছে না। মেয়েটা তার এতটা জুড়ে আছে। প্রতিটি কদম যেন কয়েকটা দিন। গাড়ির কাছে পৌঁছেছে মিনিট গতিতে। পাভেল তাল মিলিয়ে পারছিল না। এলিন বাবার দিকে তাকিয়ে বলে, পাপা, উনি কি ম্যারিড? হ্যাঁ, মেয়েও আছে, ছোট 1 বছর মনে হয়। দেলোয়ার সাহেব মেয়ের দিকে তাকিয়ে বুঝল মেয়ে কি যেন বিড়বিড় করছে। এলিন অবাক হল না। একজন সুদর্শন, সুপুরুষের বিয়ে হতেই পারে। স্ত্রী থাকতেই পারে, কিন্তু মেনে নিতে কষ্ট হচ্ছে।
খানিকের জন্য হলেও এই লোকটার মোহে নিজেকে বেঁধে ফেলেছিল। কারো মায় পড়া যতটা সহজ, মায়া কাটানো ঠিক ততটাই কঠিন। অথচ প্ল্যানও করে নিয়েছিল বাবাকে জানাবে উনাকে পছন্দ হয়েছে। ব্যক্তিত্বের প্রেমে পড়ে গিয়েছে তার। এভাবে কেউ হলো মাতিয়ে অন্যের বাচ্চার জন্য ছুটতে পারে ভাবতেই মন থেকে শ্রদ্ধাবোধ জেগে উঠল। পাভেলকে সরিয়ে আজ নিজেই ড্রাইভ করছে শাহাদ। এলোমেলো ড্রাইভ করছে। স্পিড 120। পাভেলের বুকে ধুকপুক বেড়ে গিয়েছে। 120 মানে রাস্তার সব গাড়ি ওভারটেক করছে। উদ্ভ্রান্তের মতো চালাচ্ছে গাড়ি। পাভেল মনে মনে দোয়া পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। হার্ট ব্রেক কষেছে এর মধ্যে দুবার। আজ বুঝি প্রাণ পাখি গেল। স্যারের এমন উদ্ভ্রান্ত আচরণ দেখে গাড়ির সামনে রাখা পুরো পানির বোতল শেষ। পাক্কা 1 ঘন্টা 45 মিনিট ড্রাইভ করে বাড়ির সামনে থেমেছে গাড়ি। ফ্রন্ট ডোর খুলে গাড়ি থেকে নেমে দৌড় দিল। কিভাবে দৌড়াচ্ছে নিজেও জানে না। লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে দরজায় বেল চাপল। শিফা দরজা খুলে দিল। ড্রয়িং রুমে সবাই বসে আছে। শেফালির কোলে শেহজাকে দেখে কথা না বলে হাত বাড়িয়ে মেয়েকে কোলে নিল। বুকের সাথে ধরে মেয়েটার পুরো মুখ আদর দিচ্ছে। মেয়েও বাবাকে ধরে চুপ করে আছে। শরীর হালকা গরম। মেয়েকে বলছে, আম্মা চলেন আমরা হসপিটালে যাব। বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, আব্বু আমি ওকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে আসি। রায়হান সাহেব বিচলিত হয়ে বলে, কি হয়েছে এভাবে হাঁপাচ্ছ কেন? এত রাতে নিবে? তাহি এসেছিল দেখে গিয়েছে ওকে। শাহাদ মেয়েকে বুকে চেপে ধরে চুপচাপ বসল সোফায়। এখনো বুকের পাশটা ব্যথা করছে মনে হচ্ছে। আজ যদি ওই বাচ্চাটা পড়ে যেত। শেহজা বাসায় থাকে। বাসার মানুষজন কত কাজে এদিক সেদিকে যায়। হয়তো মেয়েটাকে খেলতে দিয়ে যে যার যার কাজ করে, কে নিবে শেহজার নিরাপত্তার দায়িত্ব? আজ হঠাৎ এমন গোলমেলে লাগছে কেন? শেহজাকে বুকে নিয়ে উঠে দাঁড়ায়। সবার উদ্দেশ্যে বলে, শেহজা আজ থেকে আমার কাছে থাকবে। সুলতানা কবির বলে উঠল, শেহজার মা কোথায় থাকবে? শাহাদ আশপাশ তাকিয়ে দেখল ফুফুদের কেউ নেই। সবাই হয়তো ক্লান্ত। যে যার যার মতো রেস্ট নিচ্ছে। শাহাদ নিজেকে শান্ত করে বলল, সে তার নিজের রুমে থাকবে। ফিডিং কে করাবে শেহজাকে? জানি না, ব্যবস্থা করুন। শেহজাকে আমি আমার কাছে রাখবো এটাই শেষ কথা। তাহলে ওর মাকেও রাখো। না, আমার রুমে আমি এমন কোনো নারীর স্থান দিব না যে আমার নয়। দিয়া হাসছে মনে মনে। অদ্ভুতভাবে তার মনে এক অবাস্তব ভাবনা এসেছিল। শাহাদের ওই সময়ের সম্বোধনে ভেবেছিল এবার বুঝি শাহাদ ফিরে তাকালো। বিশ্বাস কখনো ফেরে না যদি শক্তিশালী প্রমাণ না থাকে। দিয়ার কথা বাড়াতে মন চাইছে না। সে নিজেই চাইছে শেহজার দায়িত্ব কেউ যেন শক্তপোক্তভাবে নেয়। ওর বাবাই চাইছে। দিয়া শাশুড়িকে বললেন, আম্মু চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে রাখব। যে যার মতো রুমে চলে গেল। দিয়া নিজের রুমে এসে থ মেরে বসে আছে। নিজেকে আজ এই পরিবারের সবচেয়ে উচ্ছিষ্ট বস্তু লাগছে। মন চায় চিৎকার করে বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে, কারো বুকে ভরসায় মাথা রাখতে। রাত 2টো। মেয়েটা একটু পর উঠবে। পাম্প দিয়ে ব্রেস্ট মিল্ক বেবি ফিডারে দিয়ে দিল। শাহাদের দরজা নক করতেই রুমে প্রকাণ্ড দরজা খুলে উদাম গায়ে, ছাই রঙা ট্রাউজারে শাহাদ বেরিয়ে এলো। দিয়া চোখ নামিয়ে শেহজার ফিডার বাড়িয়ে দিল। শাহাদ ফিডার নিয়ে দিয়ার দিকে তাকালো। একেবারে চোখের মনিতে দৃষ্টি। একটুও দৃষ্টি লুকালো না। আচমকা মুখের উপর ঠাস করে দরজা আটকে গেল। গত 2 দিন ধরে এভাবেই দিয়া রাতে খাবার দিয়ে আসে। মেয়েটা রাতে মাকে খুঁজে বেড়ায়। আজ রাতেও ফিডার দিতে এসেছে। আজ মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে 1টা 30। শাহাদের দরজা নক করতেই দরজা খুলে ওর কাছ থেকে ফিডার নিয়ে দরজা আটকে দিল। পুনরায় নক করল। দিয়া ভয়ে ভয়ে বলল, আজকে রাতটা শেহজাকে দিবেন? আমার ওর জন্য কষ্ট হচ্ছে।
পেছনে থেকে তেতে উঠা গলায় কেউ একজন বলে উঠল, এখানে কি করো তুমি, আমার ভাইয়ের ঘুম হারাম করছো কেন? তাকিয়ে দেখে শেফালি। দিয়ার এত খারাপ লাগলো চোখের পানি ফেলে দিল। সাহাদ বোনের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা, এখানে কি করছো? ভাইজান, আবিরের জন্য পানি নিতে আসছিলাম। ঠিক আছে। শেফালি চেঁচিয়ে বলে উঠল দিয়াকে। এই তুমি যাও। এখানে কি? সাহাদ প্রচণ্ড বিরক্ত হয়ে বোনকে ধমকে বলল। শেফালি, তোমার কি মনে হচ্ছে না তোমার স্পর্ধা বেড়ে গিয়েছে? গলা নামাও। সম্পর্কে তোমার ভাবিজান। আমি নিশ্চয়ই তোমাকে এখন কার্টেসি শেখাতে হবে না? দিয়াকে ধমকে বলল। রুমে যাও। প্রয়োজন হলে ডাকব। মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। দিয়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল। শেফালি একটা তীক্ষ্ণ হাসি দিল। কত বড় বেহা হলে এত বড় অপমানেও হাসে। হাসবে নাই বা কেন? যতই অপমান করুক ওই মেয়েকে রুমে জায়গা তো দেয়নি। সফল হওয়ার আরেকটি ধাপ। যা চেয়েছিল মনে মনে তাই হচ্ছে। রুমে এসে দেখে ছেলে ঘুমাচ্ছে। ফোনটা হাতে নিল। নাম্বার ডায়াল করে বারান্দায় চলে গেল। বারান্দায় একটা চেয়ারে বসে সব রকমের কুটিল চিন্তার একটা নীল নকশা তৈরি করল। কল রিসিভ হলো। এত রাতে? যতই ভাইজান থেকে গেও মেয়েটাকে দূরে রাখতে চাচ্ছি ততই গা ঘেঁষে যাচ্ছে। ও আমার সুখ নষ্ট করেছে, আমি ওর নষ্ট করব। 2 বছরে তো কিছুই পারোনি। বললাম বিচ্ছেদ ঘটাও। ও না গেলে আমি আসব কি করে? ঝামেলা তো করছে মেয়েটা। ওটা না হলে তো এতদিনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। দুধ খায় তাই পারছি না কিছু করতে। কত অনাথ বাচ্চা রাস্তা ঘাটে আছে, ওরা কি মা ছাড়া বড় হচ্ছে না? তুমি আসলে একটা গণ্ডমূর্খ। কোনো কাজ হবে না। আর একটু সময় দাও। এই বছরের মধ্যে একটা ব্যবস্থা করছি। ফোন কেটে গেল। শেফালি এবার শক্তপোক্তভাবে নেমে পড়বে। এভাবে হলে তো সব ওর হাতছাড়া হয়ে যাবে। বাবা ভাইয়ের সম্পত্তির অভাব নেই। ওর শ্বশুরবাড়ির লোকজন ছিল অল্প আয়ের মানুষ। তাও স্বামীটা যদি থাকতো সংসার করার কথা ভাবত। স্বামী যেখানে নিখোঁজ সেখানে কিসের সংসার? তবে এই সংসারে শুধু ওর রাজত্ব চালাবে। এখানে থেকে আর কোথাও যাওয়া যাবে না। আবিরের নামে সব করতে হবে। প্রথমে ওই দিয়াকে, পরে ওর মেয়েকে চিরতরে এই বাড়ি থেকে সরাবে।